cool. সো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা যারা আজকে এই সকালে যারা যারা উপস্থিত আছো, তোমাদের সবার জীবন সুন্দর হোক এবং তোমাদের পরিবার পরিজন সবার উপর সৃষ্টিকর্তার অশেষ রহমত বর্ষিত হোক। তো আমরা আজকে স্পেশালি এই সকালে আমরা যা পড়াশোনা করতে আসবো আজকে হচ্ছে আমরা মোটামুটি সাধারণ গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যামিতির একটা পার্ট বৃত্ত, সেখানকার উপপাদ্যগুলো পড়ার পাশাপাশি যেসব বেসিক কনসেপ্টসগুলো আমাদের জানা দরকার বৃত্ত সম্পর্কিত আমরা সেগুলো জানবো। তবে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে গুড মর্নিং জানাই, সবাইকে শুভ সকাল আজকের এই ক্লাসের জন্য। সো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানো তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো এবং তার পাশাপাশি তোমরা আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা বা আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের পরিচিত যতগুলো গ্রুপ আছে তোমাদের তোমাদের প্রোফাইল থেকে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যাতে করে তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারে এবং ক্লাসে জয়েন করতে পারে। অলরাইট, হুম হুম হুম, গ্রেট। ইজ এভরিথিং ক্লিয়ার টু ইউ অল? পঞ্চগড় থেকে মেহজাবিন বলছে গ্রেট। হাফসানুর, যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্টে জানাও। তারপর আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। ওকে, সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। হুম হুম হুম, তাহলে আর দেরি না করে মোটামুটি জয়েন করছে সবাই। ঠিক আছে, তোমরা জয়েন করতে থাকো। আফিফা কথা বলছে যশোর থেকে, গ্রেট। তুর্কি সাহা আদাব ভাইয়া। ইকরা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ইকরা? ইকরাকে অনেক দিন পরে ক্লাসে দেখছি, যদিও আমি অনেক দিন পরে ক্লাসে আসলাম। যাই হোক, সো ইনশাল্লাহ এখন থেকে আমরা চেষ্টা করব যে আসলে প্রতিদিন সকালবেলা এই ক্লাসটা কন্টিনিউ করার। আমি খুব সম্ভবত তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিব, যে আমার 2 দিন আমার ফিজিক্স, 2 দিন ম্যাথ আর 2 দিন হায়ার ম্যাথ ক্লাস, দেখি আমি রেগুলারলি মেনটেন করতে পারি নাকি। সো নেওয়া যাক চ্যালেঞ্জটা। আর এবং তার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ নোট যেটা সেটা হচ্ছে এই যে আমাদের বৃত্তের যে এখন যে লেকচারটা করাবো, আমাদের কত 5টা 6টা বা 7টা লেকচারের মতো হতে পারে টানা। আম, এই লেকচারটা বা আমাদের এই বৃত্ত চ্যাপ্টারটা কোনো প্রো কোর্স আসবে না। সো আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে তোমরা এই ক্লাসগুলো একটু সিনসিয়ারলি করবা। সিনসিয়ারলি বলতে ফ্রি ক্লাস দেখে হয়তোবা মানে হেলাই ফেলাই আমরা করতেছি বা ওইরকম অ্যাকাউন্টেবিলিটি নেই, এভাবে না। তোমরা একটু চেষ্টা করবা সর্বোচ্চ মনোযোগটুকু দিয়ে ক্লাসটুকু করার এবং কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই জানাবে। এবং আমার এই লেকচারটা শেষ হবে বা আমাদের এই চ্যাপ্টার শেষে তোমাদের যদি আমি সর্বোচ্চ পরিমাণে উপস্থিতি দেখতে পাই, আমরা এই চ্যাপ্টারের শেষে তোমাদের জন্য একটা প্রাইজ মানি নিয়ে ছোটোখাটো একটা প্রাইজ মানি দিয়ে একটা এক্সামের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। সো মানে আই মিন পুরোটা নির্ভর করছে তোমাদের উপরেই ইনশাল্লাহ। তো তোমরা একটু মানে চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ড সার্কেল বা সবার সাথে একটু শেয়ার করে একটু অ্যাটেন্ডেন্সটা বাড়ানোর, তার পাশাপাশি তোমরা নিজেরাও একটু সিরিয়াসলি ক্লাসগুলো করো, তাহলেই ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে। শুরু করি তাহলে, হ্যাঁ। তাহলে আমরা শুরু করি। প্রথম যে ওয়ার্ডটা আমাদের এখানে আজকে চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো, আমাদের যে পড়াশোনাটা আমাদের দরকার সেটা কি বলতো? আমরা পড়বো হচ্ছে বৃত্ত নিয়ে, রাইট? ওয়ার্ডটা লিখি বৃত্ত। বৃত্তকে ইংরেজিতে কি বলে? সার্কেল। সার্কেল এই ওয়ার্ডটার সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত, রাইট? তো সার্কেল আমরা কোথায় শুনি? আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের পরিচিত মানুষজন থাকতে পারে, মানে আমাদের পরিবার পরিজন বৃত্ত, মানে জাস্ট যে কোনো কিছু থাকতে পারে একটা সার্কেল। তো একটা কথা চিন্তা করে দেখো, সার্কেল বললে আমরা সারা জীবন দেখি একটা গোলাকার সমষ্টি বা আমাদের আশেপাশে রেঞ্জের মধ্যে যা যেসব জিনিসপাতি থাকে ঠিক সেই মানুষগুলো। তো আমি একটা কাজ করি, যদি দেখো তো আমি যদি এখানে যদি একটা এভাবে যদি একটা গোলাকার শেপ যদি ড্র করি এবং এটাকে যদি এখানে যদি ক্লোজ করে দেই
এখানে যদি ক্লোজ করে দেই, এই যে একটা বক্ররেখা টানলাম, এটাকে কি আমি বৃত্ত বলতে পারবো কিনা আমাকে একটু জানাও তো তোমরা। তোমরা সবাই কমেন্ট করবে, সবাই আমার কমেন্ট করে বলো যে এটাকে আমি কি একটা বৃত্ত বলতে পারবো কিনা, বা এটা কি বৃত্ত হয় কিনা, বলো। আমরা জ্যামিতি নিয়ে আমরা সবাই ভয় পাই, উপপাদ্য নিয়ে আমরা সবাই ভয় পাই। আমরা সর্বোচ্চ মজাটুকু দিয়ে আমরা মোটামুটি আমরা সর্বোচ্চ মজা দিয়ে আমরা উপপাদ্য শিখবো, সর্বোচ্চ মজা দিয়ে আমরা জ্যামিতি শিখবো ইনশাল্লাহ। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা শুরু করেছি যখন, তখন তো এই যে এই জিনিসটাকে আমরা কি বৃত্ত বলতে পারি কিনা তোমরা আমাকে একটু বলো। একদম বৃত্তের কোর ডেফিনেশন থেকে আমি শুরু করছি, তোমরা সবাই কমেন্ট করে জানাবা এটাকে কি আমরা বৃত্ত বলতে পারি কিনা। না, না, না। কেন পারি না তোমরা বলো তো দেখি। এখন অনেকে বলবে ভাইয়া কেন নাই। না হয় না, বলো বলো কেন কেন হয় না তোমরা ওইটাও বলে দাও। আচ্ছা, যারা যদি বলতে যে কেন্দ্র না, আমি তাহলে একটা কেন্দ্র দিলাম, হ্যাঁ, দিলাম একটা কেন্দ্র। এখন বৃত্ত বলতে পারবো, দেখো তো, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, টিপ দিয়ে দিলাম উপরে। এখন তোমরা বলো তো, এখন কেন্দ্র একটা দিলাম, দিয়ে এখন কি আমি বৃত্ত বলতে পারবো কিনা বলো তো এটাকে। ফিক্স একটা বৃত্ত দিলাম, এবার বলো দেখি। ফিক্স একটা এখন কেন্দ্র দিলাম, এখন দেখো এই কেন্দ্র দিয়ে এখন এটা বৃত্ত হয়েছে কিনা, রিজনগুলো বলে দাও সাথে সাথে। সেন্টার থেকে সব পয়েন্ট সমান থাকতে হলো। আচ্ছা, আমি সেন্টার থেকে সব পয়েন্ট সমান দিলাম, ধরো এই একটা আমি সেন্টার দিলাম, সেন্টার থেকে এই পয়েন্ট দূরে এই যে দেখো আমি এটা আঁকলাম। এখন আমি ধরে নিলাম যে আমার তো একদম পারফেক্টলি আঁকা সম্ভব হচ্ছে না, বাট আমি ধরে নিলাম এগুলো সব সমান। সেন্টার থেকে এটার দূরত্ব যা, এটাও দূরত্ব সেম, এটাও সেম, প্রত্যেকটা জিনিস সেম। এখন আমি এটাকে বৃত্ত বলতে পারবো নাকি বলো তো, যে আমার এগুলো সবগুলো সেম, একদম সেন্টার থেকে সমান দূরত্ব অবস্থান করছে। এখন তোমরা বলো এটাকে আমি কি বৃত্ত বলতে পারবো কিনা। দেখো খুবই কনসেপচুয়াল একটা কোয়েশ্চেন, এটা দিয়ে তোমার সারা জীবন, কারণ এই বৃত্তটা আমাদের এইচএসসি তো কাজে লাগে তো। আর বৃত্তর একটা জ্যামিতির, স্থানাঙ্ক জ্যামিতির একটা আমাদের চ্যাপ্টারই আছে ইন্টারমিডিয়েটে। সো কনসেপ্টটা এখান থেকে তোমরা ক্লিয়ার করো না, একদম শার্প। তো পিন পয়েন্টে পারবো। ইয়েস, ইয়েস, ইয়েস। অলরাইট, এখানে একটা আমাদের একটা ঝামেলা আছে। অলরাইট, আচ্ছা, এখন আমি আরো কিছু শুনি আসলে সবার থেকে, দেখি আসলে সবাই কমেন্ট করবে যে আমরা এটাকেও বৃত্ত বলতে পারি নাকি, যখন আমরা বলছি যে না আসলে একটা বিন্দু থেকে এই চারপাশে এই রেখাটা, এবং প্রত্যেকটা রেখার উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, দেখো আর 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 দূরত্ব অবস্থান করে। সো আমি মেজরিটির আনসার যেটা পেয়েছি সেটা হচ্ছে, তাও তোমরা সবাই বলছো যে এটাকে আমি একটা বৃত্ত বলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে আমরা বৃত্ত বলতে পারবো না, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই একটা বিন্দু তার চারপাশে একটা বক্ররেখা ড্র করেছি, যেখানে কিনা বক্ররেখার সবগুলো দূরত্ব সমান। কিন্তু কিন্তু তুমি বৃত্তের যদি আসলে ডেফিনেশনটা যদি তুমি পর্যালোচনা করো, বৃত্তের সংজ্ঞাটা বা ডেফিনেশনটা, একটা কালো কালি কলম নেই, ওয়েট। সো একদম এটা মাথায় একদম ভালো মতো খেয়াল করো, এটা মাথায় একদম ভালো মতো ঢুকায় নাও। সো বৃত্তের ডেফিনেশনটা আমাদেরকে এটা বলে যে একটি, হাই হাই, নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত একগুচ্ছ বিন্দুর সেট। একগুচ্ছ বিন্দুর সেট, এটাকে আমরা বলি হচ্ছে সাধারণত বৃত্ত। বি ভেরি কেয়ারফুল, এটাকে বলি আমরা হচ্ছে বৃত্ত। আমি তোমাকে যখন বলেই দিয়েছি যে একটা বিন্দু চারপাশে একটা রেখা ঘুরছে, দ্যাট ইজ দ্য মিস্টেক, যে আমরা বলেছি বৃত্ত কখনো একটা বক্ররেখা হিসেবে না, বৃত্তকে সাধারণত বলা হয় গুচ্ছ বিন্দুর সেট, বা আমাদের অনেকগুলো বিন্দুর সেট। মানে হচ্ছে আমি যদি তোমাকে এটা বলতাম যে এটা এভাবে না, আমি যদি একটা বিন্দু নিলাম, এই বিন্দু থেকে এই দূরত্বে আছে, অবস্থান করছে, এই অনেক 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 লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দুর সেট, এই যে এই বিন্দুগুলোর সেট, তুমি দেখতে পারো, তুমি যত ক্ষুদ্র চিন্তা করতে পারো তার চেয়েও ক্ষুদ্র বিন্দুগুলার সেটটাকে আমরা বলি বৃত্ত। তার চেয়েও ক্ষুদ্র বৃত্তটাকে বলি, আচ্ছা,
বৃত্ত। অলরাইট, লেখা কি ব্যাকা হয়ে যাচ্ছে না? আচ্ছা আমি একটু দেখি, দাঁড়াও। হুম, হুম, হুম। আমার এটাকে একটু, ফ্রেমটাকে একটু ঠিক করি, ওয়েট। ওকে, আশা করি এখন ঠিক হবে। ফাইন, অলরাইট। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি বুঝতে পেরেছো নাকি কনসেপ্ট? আমাকে একটু তোমরা বলো তো। কনসেপ্ট একদম কি বলা হয়, শার্প নাইফের মতো থাকবে। সো তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। আমি বলি আবার, বৃত্ত হচ্ছে, বৃত্ত হচ্ছে সেই সকল বিন্দুর সেট, সেই সকল বিন্দুর সেট একটা নির্দিষ্ট বিন্দু থেকে, দেখো তো এই যে এই যে এই যে সমান দূরত্ব অবস্থান করে এরকম অসংখ্য বিন্দুর সেট একদম সমান দূরত্ব অবস্থান করছে। তার মানে এই বিন্দু থেকে এটুকু দূরত্ব, যেটা এখানে একটা বিন্দু থাকলে তার দূরত্ব যতটুকু, এখন এই বিন্দু থেকে এখানে একটা বিন্দু থাকলে তার দূরত্ব যতটুকু, এই বিন্দু থেকে এখানে একটা বিন্দু থাকলে তার দূরত্ব ততটুকু। এটাকে সাধারণত বলা হয় বৃত্ত। বৃত্তের কনসেপ্টটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা বৃত্তকে এখন থেকে আর কোনো বক্ররেখা বলবো না, বৃত্তকে কি বলবো? বৃত্ত হচ্ছে স্পেসিফিক কিছু বিন্দুর সেট, যে অবস্থান করে চারপাশে, কার চারপাশে? তোমাদের কার চারপাশে? একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে। যেমনটা তোমাদের ইমন ভাইয়া তার ক্রাশের চারপাশে থাকে নাকি? যেমনটা তোমাদের ইমন ভাইয়া তার ক্রাশের চারপাশে থাকে, যেমন ঘুরঘুর ঘুরঘুর করে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে বৃত্ত নিয়ে তো মোটামুটি আমাদের কনসেপ্টগুলো বুঝতে পেরেছি। এখন এখন ব্যাপার হচ্ছে যে বৃত্তের কিছু আনুষঙ্গিক ব্যাপার স্যাপার নিয়ে আমাদের কথা বলা দরকার এবং আমাদের শেখা দরকার। আমি একটু আমার এই কলমগুলোতে কালি ভালো পাচ্ছে না, আমি একটু ভালো কলমগুলো একটু চুজ করে নিই। কলমগুলো আলাদা করে রাখা দরকার ছিল। ওকে, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে এবার চিন্তা করে দেখি, এই যে বৃত্ত তো এখন শিখছি, তাই না? বৃত্তকে যখন শিখেছি, চলো তাহলে একটু বৃত্তকে পোস্ট মর্টেম করি, হ্যাঁ? তো আমরা যদি দেখি এই জিনিসগুলো, তো এখানে তো আমি একটু জুম ইন করে দেখাচ্ছি। যদি আমি যদি অনেক দূর থেকে দেখি বা অনেক উপর থেকে দেখি, তো আমাদের কাছে তখন মনে হবে, তাহলে এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া, তাহলে বৃত্তকে আমরা পরীক্ষার খাতায় আমরা এভাবে দেখি কেন? যে আমাদের ইন জেনারেল পরীক্ষার খাতায় এভাবে দেখি কেন? পরীক্ষা খাতা দেখো কারণ এই জীবন ভাইয়া যে এমনভাবে ঘুরঘুর করে, মনে হচ্ছে একদম ফ্ল্যাশের মতো, বুঝছো? এমনভাবে ঘুরঘুর করে তারা দেখাই যায় না। ফাঁকা জায়গা যে এর মধ্যে আছে সে দেখাই যায় না। সে এখন এখানে টই টই করে, ওইখানে টই টই করে, ওইখানে টই টই করে, এখানে টই টই করে, একদম পুরো মনে হয় যে একদম পরমাণু চারপাশে, ওই যে নিউক্লিয়াসের চারপাশে একদম মনে হয় যে ইলেকট্রন তোমাদের ইমন ভাইয়া। যাই হোক, এখন রাদারফোর্ডের মডেল পড়ছে, বড় রাদারফোর্ডের মডেলের মতো সে ঘুরতে থাকে। যাই হোক, তো এটা অন্য ব্যাপার। এবার দেখো আমি একটু পোস্টমর্টেম করি, হ্যাঁ? পোস্টমর্টেম করি। এই যে আমি যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা মনে হয় একটু পটেটো মতো হয়ে গেছে, একটু ক্ষমা করো। যাই হোক, এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তটার এখান থেকে দেখো তো, এই যে একটা স্পেসিফিক বিন্দুর বৃত্তের যে চারপাশের যে বাউন্ডারিটা, খেয়াল করো, বৃত্তের চারপাশের যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারি মানে এটাকে বলা হয়, আমরা বলবো হচ্ছে পরিধি। এটাকে আমরা বলবো হচ্ছে পরিধি। আমরা বলতাম যদি চতুর্ভুজ হতো, রেক্টেঙ্গেল হতো, তো সেক্ষেত্রে আমরা বলতাম এটাকে কি বলতাম? আমরা বলতাম হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজে কি বলতাম? পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে আমরা বলবো এটাকে পরিধি। তার মানে কি বৃত্তের চারপাশে যে অংশটুকু, বা বৃত্তের কেন্দ্র বহির্ভূত যতটুকু অংশ থাকে, বৃত্তের কেন্দ্র বহির্ভূত অংশটুকুকে যেটা বলা হয়, বাকি বিন্দুগুলাকে, তার যে সমষ্টি, একটা যে একটা ক্ষেত্র যে ফর্ম করে, একটা বাউন্ডারি যে ফর্ম করে, ওয়ান ডাইমেনশনাল, এই বাউন্ডারিটাকে বলা হয় কি? পরিধি। পরিধি কি? এই যে বাইরের যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় পরিধি। এইটুকু বলা হচ্ছে পরিধি। তাহলে আমি যদি বলি দেখো তো আমার পরিধি কোনটা? তুমি যদি চিন্তা করো যে আমাকে এক্স রে করো, তুমি যদি আমাকে এক্স রে করো, এক্স রে করলে দেখবা যে সে ফর এক্সাম্পল আমি এখানে হাতটা রাখলাম, হ্যাঁ? সে ফর এক্সাম্পল এই যে এইটুকু, তুমি এখানে যদি এভাবে ড্র করো, এভাবে যদি ড্র করো, তা আমার হাতের পরিধি হচ্ছে যে এটা, মনে হচ্ছে একটা বাঘ ভাল্লুক এসে থাবা মারছে। তবে একটু চিন্তা করে দেখবা পরিধি হচ্ছে, তাহলে আমার হাতের পরিসীমা বলতে পারো তুমি এটা। তো বৃত্তকে তুমি যদি একটা এক্স রে করো, এক্স রে করলে বৃত্তের চারপাশে যে অংশটুকু দেখবা, ওটাকে বলা হচ্ছে পরিধি। এবার পরিধির বাইরে ব্যাপারটা কি দেখো তো, বৃত্তের কেন্দ্র কাকে বলে? ঠিক যেই বিন্দু থেকে, যেই বিন্দুকে, যেই বিন্দু থেকে মানে যে বিন্দু থেকে অন্যান্য বিন্দুর দূরত্ব, মানে যে বিন্দু থেকে থেকে বৃত্তটা অঙ্কন করা হয়, বৃত্তটা অঙ্কন করা হয়, তাকে বলা হয় কেন্দ্র, তাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। কেন্দ্র।
যেমনটা বললাম না, ওই যে ইমন ভাইয়া মনোযোগের কেন্দ্র কোথায়? এখানে। অর্থাৎ বৃত্তর চারপাশে বিন্দুগুলা, বৃত্তের চারপাশের বিন্দুগুলা ঠিক যেই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে, যেই বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে বলে আমরা ধারণা করি, সেটাকে বলা হয় কেন্দ্র, যাকে আমি ধরলাম হচ্ছে ও, তুমি কখনো কখনো ধরতে পারো সি, সি ফর সেন্টার, সি ফর সেন্টার। এটাকে বলা সার্কামফারেন্স বলা হয় পরিধিকে, এটাকে বলা হয় সেন্টার। এবার ব্যাপার হচ্ছে যে আমরা ব্যাসার্ধ কাকে বলবো? দেখো তো, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যতটুকু দূরত্ব আমাদের অবস্থিত, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্বকে, পরিধির দূরত্বকে বলা হয়, এটাকে বলা হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব, পরিধির দূরত্ব, বৃত্তের যে কেন্দ্র আছে তার থেকে পরিধির দূরত্ব, বৃত্তের যে কেন্দ্র আছে তার থেকে পরিধির দূরত্ব। মানে তোমাদের ইমন ভাইয়া তার ক্রাশ থেকে সবসময় যে দূরত্ব অবস্থান করে তাকে বলা হয় কি? ব্যাসার্ধ। তোমার ভাইয়া যেটা বলা হয় তার কাছের থেকে যত দূরত্ব অবস্থান করে তাকে বলা হয় ব্যাসার্ধ। এটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো তোমরা। সো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আমরা এখনো দেখেছি লেখা ব্যাখ্যা হচ্ছে তারা। এটা হচ্ছে ইয়াতে সমস্যা, আমার ফ্রেমে সমস্যা। অলরাইট, নাও ঠিক আছে। অলরাইট, আলহামদুলিল্লাহ, অলরাইট, গ্রেট। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা, ক্লিয়ার। তো আমরা তাহলে একটু একটু করে আগাই। মোটামুটি আমরা আজকে কী কী শিখবো আমি তোমাদেরকে একটু বলি। বৃত্তে যাবতীয় যে ছোটোখাটো যেসব কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো শিখবো, এবং পাশাপাশি বইতে যে উপপাদ্যগুলো আছে সেগুলো শিখবো। নেক্সট দিন আমরা বইয়ের এক্সারসাইজ, এই রিলেটেড এক্সারসাইজ, নেক্সট দিন মানে হচ্ছে আগামীকালকে, আগামীকালকে এই টাইমে ক্লাস হবে ইনশাল্লাহ। সো নেক্সট দিন মানে কালকে আমি ট্রাই করবো 7টার একটু আগে ক্লাসগুলো শুরু করার। অলরাইট, রোদ উঠে গেছে এমনি, একটু গরম টরম বেশি। সো ট্রাই করবো যে আরেকটু আগে ক্লাসগুলো শুরু করার। নেক্সট দিন আমরা বৃত্ত রিলেটেড অনুশীলনীগুলো করবো। সো লেটস বিগিন উইথ দ্যাট। সো উইথ দ্যাট বিং সেড, আমরা এটা মোটামুটি বুঝলাম যে পরিধি কাকে বলে, বৃত্তের ব্যাসার্ধ শিখেছি, আমাদের বৃত্তের আমাদের কেন্দ্র শিখেছি, রাইট? সো এখন একটা জিনিস দেখো যে বৃত্তের ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে কি আছে দেখো। বৃত্তের বৃত্তের পরিধির ভিতরে, বৃত্তের বাউন্ডারি ভিতরে, তুমি দেখো না তোমাদের বাসার বাইরে একটা ইয়ে থাকে না, ওয়াল থাকে না, বাউন্ডারি, বৃত্তের একটা ওয়াল থাকে না? তো আমি পরিধিটাকে যদি একটা ওয়াল কল্পনা করি, বা তুমি যদি মনে করো এটাকে, আমি ধরলাম ইমন ভাইয়ের ক্রাশ তো হচ্ছে এখানে, এটাকে ধরলাম হচ্ছে ইমন ভাইয়ের ক্রাশের হৃদয়, হ্যাঁ? এখানে যে আছে এটাকে আমি বলি হচ্ছে বৃত্তের অভ্যন্তর, মানে ভিতরে আছে, এটাকে বলি বৃত্তের অভ্যন্তর, আর এটাকে বলা হয় বহির্ভাগ, বৃত্তের বহিস্থ অঞ্চল, বৃত্তের বহিস্থ অঞ্চল। আশা করি এটা বোঝানো কিছু নয়, মানে ভেতরের অংশটুকু বলবো হচ্ছে যে মানে অভ্যন্তর, আর একটা বলবো হচ্ছে বহিস্থ, মানে বহিস্থ অঞ্চল, অঞ্চল। তো এটা একটা কোর কনসেপ্ট, তোমাদের এইচএসসিতে কাজে লাগবে, এই কারণে আমি এটা জিনিসটা বলে দিলাম। কারণ হচ্ছে যে কেন এই জিনিসটা বলা, তুমি চিন্তা করে দেখো, যদি বৃত্তের ভিতরে যদি কোনো একটা যদি মানে কোনো একটা বস্তু যদি অবস্থান করে, তার যে দূরত্বটা, সেখান থেকে কেন্দ্রের যে দূরত্বটা, এই দূরত্বটা সব সময় দেখো তো, এই দূরত্বকে যদি আমি যদি এ চিন্তা করি, হ্যাঁ, বৃত্তের অভ্যন্তরে কোনো একটা বস্তুর অবস্থান, সেখান থেকে কেন্দ্রের যে দূরত্বটা, এটা ব্যাসার্ধ থেকে কম হবে না বেশি হবে বলো তো? ব্যাসার্ধ থেকে কম হবে না বেশি হবে? কম হবে না। এ ইজ লেস দেন আর হবে না। তুমি চিন্তা করে দেখো তো কেন? কারণ অভ্যন্তরে মানে ভিতরে অবস্থান করছে। তাহলে আমরা যদি মনে করি একটা বৃত্তের মধ্যে তার সর্বোচ্চ, বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে? ব্যাসার্ধ পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে এই দূরত্ব। অর্থাৎ যদি বলা থাকে যে না, আসলে বৃত্তের অভ্যন্তরে কোনো একটা বিন্দু অবস্থান করছে, তাহলে আমরা মনে করবো এটা কি ব্যাসার্ধ থেকে কম দূরত্বে অবস্থান করছে। সিমিলারলি আমি যদি বলি মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি বলি এখানে অবস্থান করছে, তাহলে তুমি এটাকে কি বলবা? এটাকে বলবো হচ্ছে বহিস্থ ভাগে। এটা হচ্ছে আমাদের বহিস্থ। এটাকে আমি যদি নাম দেই বি, এটাকে যদি নাম দেই বি, তাহলে কি হবে? বি ইজ গ্রেটার দেন আর, মানে বাইরে যদি অবস্থান করে, বাইরে যদি অবস্থান করে, তাহলে এটা এটা
আর থেকে অনেক অনেক দূরে অবস্থান করছে। তাহলে এটা আর থেকে অনেক দূরত্বে অবস্থান করছে। এইটুকু ক্লিয়ার? এটা তো আসলে মানে খুব বেশি প্রমাণ করার মতো কিছু না। এটা খুব একটা কঠিন কিছু না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাক আলহামদুলিল্লাহ ব্লাডটার হচ্ছে না। সো দেখি আমি তোমাদের ফিডব্যাকগুলা। তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা আছো, যাতে করে যারা জানে না তারাও যাতে জয়েন করতে পারে। আমি যেটা সবসময় শুনি, ভাইয়া স্ক্রিন ক্লিয়ার না। ক্লিয়ার তো? আই থিংক ক্লিয়ার। আমার এখানে মানে একদম ক্লিয়ার আছে। তোমাদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, একজন বলছে এটা কি ফার্স্ট ক্লাস কিনা? আমার এটা এর আগে একটা ক্লাস নেওয়া হয়েছিল ইয়েট। আমি এটা আজকে থেকে আবার নতুন করে শুরু করছি। যাতে করে তোমরা আবার নতুন করে ধরতে পারো। অনেক আগের ক্লাস ছিল। তোমাদের খোঁজার ঝামেলা না হয়। তাতে একটা সিরিজ হিসেবে তোমাদের এটা শেষ করে দিতে পারি। অলরাইট? সো এটা একটু তোমরা খেয়াল রাইখো। সো অলরাইট, অলরাইট, অলরাইট। তো এটা ফার্স্ট ক্লাস থেকে মোটামুটি আমি শুরু করছি। লেকচার 1 যেহেতু দিয়েছি, তোমরা প্রথম থেকে শুরু করো। সো ভালো কথা। তাহলে বৃত্তের অভ্যন্তর আর বহির্ভাগ নিয়ে আশা করি সমস্যা নেই। এবার আমরা দেখি তোমাদের ইমন ভাইয়া তো কি বলছিল? তার সে চায় সে চায় যে এখানে কি করে সে ঘুরঘুর করবে, হ্যাঁ, ক্লাসের মনে হয় আশেপাশে ঘুরঘুর করবে। সো এত কথা চিন্তা বাদ দাও। দেখো তো আমি বিন্দুকে তোমাদেরকে কি বলেছিলাম, বৃত্তটা অনেকগুলো বিন্দুর সমষ্টি। এ একটা বিন্দু থাকতে পারে, এখানে 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 একটা বিন্দু থাকতে পারে। তো তুমি একটা চিন্তা করে দেখো তো, আমি তোমাদেরকে বৃত্তের কনসেপ্টে একটু পরে বোঝাচ্ছি। তোমাদেরকে একটা কথা চিন্তা করে দেখি, ধরো তোমার একটা ফ্রেন্ড আসছে। সো সে মোটামুটি একটু মনে করো ব্যাকডেটেড বা খুব একটা বেশি ইয়া না, মানে মনে করো খুব একটা বেশি শহুরে না বা খুব একটা বেশি মডার্ন না, হ্যাঁ। সো চিন্তা করে দেখো তোমার, বা তুমি নিজে চিন্তা করে দেখো এরকম, তুমি নিজে প্রথম দেখলা, মনে করো এই যে একটা পিজা দেখলা তোমার আসলো, হ্যাঁ। ধরো তুমি হচ্ছে যে পিজা যখন খাবা, তোমার কি মানে নর্মাল কিছু ইয়া থাকে না, লাইক পিজা, উদাহরণটা বাদ দে, একটা বোন রুটি টাইপ, রাইট? এরকম একটা জিনিস আছে। তো তুমি কি করলা জানো, এই বোন রুটিটাকে তুমি এভাবে না কেটে সিম্পলি এভাবে কাটতে পারতা। এভাবে কাটতে পারতা, তুমি না কেটে তুমি কি করলা, মজা করে এভাবে কেটে দিলা। কেটে এই অংশটুকু তুমি খাইলা। তুমি চিন্তা করে দেখো তো, বৃত্তের এইখান থেকে এইখান পর্যন্ত এইটুকু অংশ তুমি যে কোপটা দিয়েছো বা তুমি কাটার জন্য যতটুকু ইয়ে দিয়েছো, এই অংশটুকুই যে আমি বলবো বৃত্তের একটা জ্যা। বৃত্তের চাপের উপর থেকে একটা অংশ তুমি কেটে নিয়েছো। চাপ আমি একটু পরে আসছি জিনিসটা। তো তাহলে এই জ্যাটা কি বলে দেখো তো, তোমার বৃত্তের এখানে একটা অবস্থান ছিল, এখান থেকে একটা অবস্থান ছিল। এই অবস্থান দুটোর মধ্যে তুমি কেটে সংযোগ ঘটিয়েছো। তুমি কি ছুরি দিয়ে এখান থেকে একটা কাটা বসাইছো, বসানোর পরে এটা আমাদের মধ্যে একটা মানে এই দুটোর মধ্যে একটা লিঙ্ক আপ তুমি কানেক্ট করেছো। তো আমি যদি এটাকে যদি একটু বৃত্তের ভাষায় বলি, এটাকে যদি একটু বৃত্তের ভাষায় তোমাকে ইলাস্ট্রেট করি, দেখো তো বৃত্ত অনেকগুলো এরকম একটা মালা এঁকে ফেলছি, দেখো। দেখতে অনেকটা করোনা ভাইরাসের মতো লাগে, দেখো। অলরাইট, এটাকে আমি তাহলে তোমাকে যদি বলি যে এটার আমি একটা জ্যা যদি নির্ণয় করতে বলি, তুমি সিম্পলি কিছু করবে না, চিন্তার কোনো কারণ নাই। এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, এদেরকে কানেক্ট করে দাও। এদেরকে যদি কানেক্ট করে দাও, যে জিনিসটা আমরা পাই বা যে রাশিটা আমরা পাই, সেটাকে আমরা বলবো বৃত্তের জ্যা। অর্থাৎ বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরল রেখাকে একটা বৃত্তের জ্যা বলে। আবার বলি, বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে। তাহলে ভাইয়া জ্যাটা কি এটা হতে পারে না? এখন আমি এখান থেকে যদি এখান থেকে টানি, এটা জ্যা হবে? হ্যাঁ হবে। তাহলে ভাই এখান থেকে যদি এখানে টানি, এটাও জ্যা হবে? অবশ্যই হবে। এখান থেকে এখানে টানলে জ্যা হবে? অবশ্যই হবে। তার মানে বৃত্তের উপরস্থ, তাহলে এই যে এটুক যদি এটুক করি, হবে। মানে বৃত্তের উপরস্থ যতগুলা আমাদের কি আছে, আমাদের বিন্দু আছে, তাদেরকে যদি কানেক্ট করি, তাদেরকে যদি যোগ করি, তাহলে আমরা বৃত্তের এক একটা জ্যা পেয়ে থাকি। তাহলে আমি জ্যা পেয়ে থাকি, তার মানে কি? তাহলে ইমন ভাইয়া কি করলো, তার আরেকটা ফ্রেন্ডকে নিয়ে আসলো, আরেকটা ফ্রেন্ডকে নিয়ে এসে সে বলতেছে, ওই কি করে, তুই দেখ, তুই এখান থেকে দেখ, আমি এখান থেকে দেখি। এই যে দুইজনের মধ্যে যে কানেকশনটা, এই কানেকশনটাকে সাধারণত বলা হয় জ্যা। অলরাইট? তো ওই ফ্রেন্ডটা আমি ছিলাম না, আবার আমাকে আবার ভাষাও না, বলো যে পরে তোমরাও জিজ্ঞাসা করবো ইমন ভাইয়ার কাজ কি আবার। অলরাইট, জ্যা। একজন বলছে কত ঘন্টা ক্লাস হবে, দেখা যাক কত ঘন্টা যায়। ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া, জ্যায়ের ক্লাসিফিকেশনটা আসলে কি? এর মধ্যে আসলে আমরা ব্যাসটাকে কাকে বলে? সো চিন্তা করে দেখো, বৃত্তের যেই জ্যা, আমি জ্যার উদাহরণ সংজ্ঞাটা একটু লিখে নেই। বৃত্তের উপরস্থ, বৃত্তের উপরস্থ যে কোনো দুইটি
বিন্দুর যোগফলকে বা সংযোজক রেখাকে সংযোজক সরল রেখাকে সেই বৃত্তে জ্যা বলে। রাইট, এটা আমরা মোটামুটি বলতে পারি। তাহলে বৃত্তের উপরস্থ যে কোনো দুটা বিন্দুর সংযোজক সরল রেখাকে তাহলে এটা বলে। এখন চিন্তা করে দেখো, আমি তো জ্যা এটাকে বলতে পারি, তাই না? এটাকেও বলতে পারি জ্যা। এখন আমি এটাকে বাড়ালাম, এখানেও আমার জ্যা হতে পারে, এই বিন্দু থেকে এখানেও জ্যা হতে পারে। কিন্তু এমন একটা সময় আসে যে আমার এই জ্যাটা বাড়াতে 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 এই যে কেন্দ্র দিয়ে চলে যাচ্ছে, দেখো তো একদম একদিনে একদিন সেই ইয়ার মতো আলফা কোণা পরীক্ষার মতো। সো একদিন সে একদম এই যে তার হৃদয়ের ভিতর দিয়ে গেল কোনো একটা কথা, ইমাম ভাই তো সাহিত্যিক মানুষ, এই যে মাঝখান দিয়ে কেন্দ্র দিয়ে গেল, এই যে যে জ্যাটা, এই জ্যাটাকে আমি বলবো হচ্ছে এটার একটা ব্যাস। তার মানে কি, বৃত্তের যেই জ্যা কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের যেই জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের ব্যাস, সেই বৃত্তের ব্যাস। অর্থাৎ বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে 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 সেই বৃত্তের ব্যাসার্ধ বলে। বুঝতে পেরেছো নাকি বলো তো? তাহলে এই যে যতগুলো কনসেপ্ট বুঝালাম, এই কনসেপ্টগুলো যদি একটা বৃত্তের মধ্যে আমি যদি রূপায়িত করি, দুঃখিত, এই যে ব্যাসার্ধ করতেছিলাম, এই ব্যাসেরই অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। সো যাই হোক, এটা যদি আমি একটা বৃত্ত কল্পনা করে থাকি, তো বৃত্তের এই বাইরের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে পরিধি, 2πr পরিধি। তো এখান থেকে আমরা যদি একটা, দেখো তো কেন্দ্র থেকে পরিধি যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে আর, মানে ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের যে ডাবলটা আছে, সো আমি যদি এখান থেকে যদি এরকম একটা অংশ যদি কেটে নেই, এটাকে বলবো আমি জ্যা। রাইট, এবার আমি চিন্তা করে দেখি এই জ্যাটাকে আমি যদি একটু বড় করে আঁকি, যদি এখান থেকে কেন্দ্র দিয়ে যদি নিয়ে যাই, তাহলে সেটাকে আমি বলবো ব্যাস। ব্যাসটাকে বলবো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হবে টুয়াইজ আর, ব্যাসের ডাবল। এটাকে কখনো কখনো আমরা বলি হচ্ছে ডায়ামিটার, ডি। চিন্তা করে দেখো, এগুলো হচ্ছে মাথায় রাখবা, প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের কাজে লাগবে। বৃত্তের ভেতরের অংশটুকু বলবো হচ্ছে যে আমরা অভ্যন্তর, বাহিরের অংশটাকে বলবো হচ্ছে বহির্ভাগ। সো এটাকে তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো? মোটামুটি আমি এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করেছি সবগুলোই। আরেকটা জিনিস লিখে রাখো তোমরা, একটু এমসিকিউর জন্য কাজে লাগবে। প্রতিটা বৃত্তের কেন্দ্রই, প্রতিটা বৃত্তের কেন্দ্রই তার ব্যাসের মধ্যবিন্দু। তো এটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, তোমরা একটু লিখে রাখো। এরপর আমরা একটা মজার কনসেপ্ট পড়বো এখন। তারপর আমরা উপপাদ্যে যাওয়ার আগে একটু রিফ্রেশমেন্ট নিয়ে একটা মজার কথা পড়বো। তোমরা কি জানো যে আমরা যে সারা জীবন ধরে পড়ে আসছি একটা বৃত্তর যে অ্যাঙ্গেলকে আমরা সারা জীবন যে 360 ধরে আসছি, এটা কেন 365 হলো না, কেন এটা 180 হলো না, কেন এটা বৃত্তর আমি এটাকে 150 ধরলাম না বা 165 কেন ধরলাম না, কেন এটাকে স্পেসিফিক্যালি 360 ডিগ্রি ধরা হয়? তোমরা কি কারণটা জানো? তো আমরা একটু পরে এটা দেখবো। তোমরা এইটা বোর্ডে যা যা আছে এগুলো একটু তোলা শেষ হলো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া তোলা শেষ, বুঝতে পারলে ভাইয়া বলো যে বুঝতে পেরেছি, অ্যান্ড ইয়েস
ক্লাসে যা যা বোঝাবো কাইন্ডলি তোমরা এটাকে বুঝে যাবা এবং পরিষ্কারভাবে মাথায় কনসেপ্ট রাখবা। তুমি যদি নিজেকে যদি ফাঁকি দাও, তুমি যদি না বুঝে চলে যাও, তুমি কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবা মাই ডিয়ার স্টুডেন্টস। তো তুমি কিন্তু সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকবা। তো এটা জাস্ট তোমরা একটু মানে ইনশিওর করবা যে না, তুমি যা যা শিখছো আমার কাছ থেকে তোমরা যেন পরিপূর্ণভাবে বুঝে যাও, যা আমি বুঝিয়েছি অন্তপক্ষে তোমাদের কাছে ক্লিয়ার থাকে। অলরাইট, তো আমাকে একটু কমেন্টে জানো। বুঝতে পেরেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সবাই তুলতে যদি পেরে থাকো তাহলে আমি চলো মুভ অন করি আজকের টপিকে। তারপর এখন আমি পড়াবো, তোমরা জানো নাকি আমাকে বলো তাহলে, এই যে কেন 360 ডিগ্রি ধরা হয়, কেন বৃত্তকেই 360 ধরা হয়। চলো এই মজার কাহিনীটা একটু পড়ে আসি, হ্যাঁ জেনে আসি, তারপর আমরা আজকের উপপাদ্যগুলো শুরু করব। সো কাহিনীটা কি, একটা বৃত্ত যখন আঁকি, সো বৃত্তের, সো প্রশ্নটা হচ্ছে কেন বৃত্ত 360 ডিগ্রি, বা বৃত্তের কোনটা, এটাকে কেন 360 ডিগ্রি বলে, অন্যগুলা কেন বলে না, এটা একটু মাথায় রাখবো। অলরাইট, সো এটা আসলে একটা, আমি যদি একটু ইতিহাস ঘুরে আসি, সো ইতিহাসে প্রথম যারা মোটামুটি মানে আদিমকালে মানুষজন, গ্রিকরা ছিল, তারপরে হচ্ছে যে মনে করো তো অ্যারাবরা ছিল, অনেক মানুষ ছিল, রাইট। তো এমন একটা সভ্যতা ছিল হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনিয়ান বলে অনেকে, তো ব্যাবিলনীয় বলে মানে এটা আর কি ব্যাবিলনীয় সভ্যতা। তা এই ব্যাবিলনটা কোথায়, এটা মোটামুটি মানে এটা হচ্ছে ইরাকের বাগদাদ বা ওইদিকে হচ্ছে যে মোটামুটি তখন অ্যারাবিয়ানরা মোটামুটি গবেষণা করতো আর কি। সো তারা কি করতো, তারা না জ্যামিতি নিয়ে গবেষণা বেশি করতো। জ্যামিতি কি, ভূমির পরিমাপ, তোমরা সবাই পড়ে আসছো তাই না, জমি জমার মাপঝোঁক নিয়ে কাজ করতো। তখন তারা জ্যামিতি নিয়ে এত বেশি আগ্রহ ছিল যে না, তারা ওই যে গণনা বা গণিতের যে বিস্তৃতি বা গণিতের যে ডেভেলপমেন্টে তারা ওই রিলেটেড পড়াশোনা বেশি করতো, জ্যামিতিটাকে কীভাবে আর একটু সুন্দর করা যায়। তো তখন তাদের কাছে জ্যামিতি নিয়ে দুইটা, মানে জ্যামিতির কনসেপ্ট নেওয়ার জন্য তাদের কাছে দুইটা উৎস ছিল। উৎস ছিল দুইটা, এক প্রকৃতি বা গ্রহ নক্ষত্র, প্রকৃতি বা গ্রহ নক্ষত্র, এবং সেই সময়ে পিথাগোরাস আসার আগ পর্যন্ত বা সে সময়ে মোটামুটি তারা সবচেয়ে বেশি যে জিনিসটাকে বেশি মানে ভালোবাসতো সেটা হচ্ছে ত্রিভুজকে। তারা ত্রিভুজ দিয়ে যে কোনো গণনার কাজ সম্পাদন করতে চাইতো। অলরাইট, এটা মোটামুটি তাহলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রকৃতি এবং গ্রহ নক্ষত্রকে তারা বেশি বিশ্বাস করতো তাদের ডেভেলপমেন্টের জন্য, মানে প্রত্যেকটা কাজের জন্য তারা এটাকে বেশি ভরসা করতো। সো খুবই ভালো কথা। এটাকে নিয়ে তাহলে তারা প্রথম কি করতো যে তারা, আমরা নর্মালি তো জানি যে আসলে আমাদের মাসগুলা, তা আমরা নর্মালি আসলে মাসটা কার উপর ডিপেন্ড করে, ওই যে চাঁদের উপর ডিপেন্ড করে তাই না, চাঁদ দেখার উপর ডিপেন্ড করে আমাদের মাসগুলো কাউন্ট করা হয়। সো তুমি চিন্তা করে দেখো, তারা নর্মালি মান্থ শব্দটা আসছে কোথা থেকে। মান্থ শব্দটা হচ্ছে টিএচ মানে কত, ফার্স্ট সেকেন্ড মানে এনথ, ওইখান থেকে আসে। আর এই মান মানে হচ্ছে যে মুন, মানে চাঁদ থেকে। মান মানে হচ্ছে এই মুন থেকে আসলে এটা মোটামুটি মান্থ শব্দটা আসে। তার মানে কি এটার সাথে একটা চাঁদের সম্পর্ক আছে। সো চিন্তা করে দেখো, না না তোমরা হয়তো ধারণা করতে পারো ভাইয়া মুন দেখতে গোল, চাঁদ দেখতে গোল, এই কারণে বৃত্ত দেখতে গোল, তো এখান থেকে আসলে 360 নিয়ে আসে। ব্যাপারটা হয়তো আংশিক সত্যি হতে পারে, হয়তো চাঁদের সাথে তারা তুলনা করতেছে বৃত্ত দেখতে গোল এরকম, বাট পুরোটা ব্যাপারটা এমন না যে 360-র সাথে কানেকশনটা কোথায়। একটু চিন্তা করে দেখো, এখান থেকে আসছে। তো তারা তখন চিন্তা ভাবনা করে দেখতো যে তারা 30 দিন পরপরই হচ্ছে যে তারা নতুন মাস শুরু হতো তাই না। সো এখনকার যদি আমরা জানি যে পৃথিবীতে 29 মানে 29.5 দিনে আমাদের এক মাস হয়, তখনকার তারা ধরেই নিতে হচ্ছে যে আমাদের আমাদের 30 দিনে এক মাস, 1 মান্থ। তাহলে একটা বছর হওয়ার জন্য কত লাগতো, 30 × 12 দ্যাট ইজ 360। এই যে 360 দিন তারা একদম অ্যাজিউম করে নিত, এই 360 দিনে তারা এক বছর কাউন্ট করতো। তার মানে তুমি একবার চিন্তা করে দেখো, আমি আমার বছরের এই একটা দিনে আমি আছি, ধরো আজকে কত তারিখ, আজকে হচ্ছে ধরো আমাদের কত 22 তারিখ না 23 তারিখ, একটু দেখি তো, আমাদের আজকে 23 তারিখ। তুমি একটা বছর ঘুরে, তুমি একটা বছর ঘুরে যখন পৃথিবী আবার তার আগের অবস্থানে আসবে, তখন তুমি আবার 23 তারিখ পাবা। আবার একটা বছর ঘুরে আবার আসবা। জিনিসটাকে অনেকটা বৃত্তের সাথে তুমি কল্পনা করতে পারো নাকি, দেখো তো, বৃত্তের সাথে কল্পনা করতে পারো নাকি। যদি পারো তাহলে এটা তুমি বুঝতে পারো, তাহলে দেখো আমি একদম ঠিক
360টা দিন পরে গিয়ে 360টা দিন, তখন তারা মানুষের ধারণা করতো যে 360 দিন পরে এসে আমি যেহেতু একই অবস্থানে ফিরে আসছি, তাহলে আমি প্রতিটা দিনকে একটা একটা করে ডিগ্রি কাউন্ট করতে পারি, প্রতিটা দিনকে একটা একটা করে ডিগ্রি কাউন্ট করতে পারি। তো সেই ধারণা থেকে তারা মোটামুটি ধরে নেয় যে আসলে না, একটা বৃত্ত 360 ডিগ্রি কোণ হওয়া উচিত। যদিও পরবর্তীতে আমরা দেখি যে না, 365 মানে 365 দিনে আমাদের বছর হয়ে থাকে, কিন্তু তখন থেকে মানুষ মোটামুটি অ্যাজিউম করে নেয়, মানুষ ধরে নেয় সুন্দর মতো। তো এই কনসেপ্টটা যে আমাদের প্রতিটা মাস মানে আমাদের এই যে একটা বৃত্ত 360 ডিগ্রি হতে পারে, তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর কি, মানে একটা কারণ। সো আরেকটা কারণ আছিল যে তাদের মধ্যে, তারা নর্মালি বললাম না যে ত্রিভুজের উপর বেশি বিশ্বাস করতো। তো তুমি আমাকে একটু বলো যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? তো আগে একটু এটা বলে তোমরা এই কারণটাকে বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও আগে। যে এই যে ব্যাবিলনীয় সভ্যতার যে ইতিহাসটা ছিল, তাদের যে কাহিনী থেকে এটা আসে, তোমরা জানো যে যদিও বলি আমরা সোমবার, আমরা যে বলি সোমবার, সোমবারের যে সোম, এটাও আসলে অনেকটা চাঁদ থেকে আসে এই নামটা। সো মানডে, মুন, মুন থেকে সোম। তো এগুলো মোটামুটি, এগুলো একটু মানে বলা হয় না যে আসলে ম্যাথের ইতিহাসগুলা কিছু মজার ইতিহাস, এগুলো একটু জানানো আর কি। তো তোমরা আমাকে একটু জানাও যে এটা 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 তোমরা বুঝতে পেরেছো কিনা, বা এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। কারণ এই উপপাদ্য পড়া, এই বোরিং ব্যাপার স্যাপার এগুলো তো আমাদের হবেই, তাই না? এগুলো তো পড়া হবেই, তোমরা পরীক্ষা লিখবে, বাট এই জিনিসগুলো তো তোমাদের আই গেস ম্যাথের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, আমিনা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? সো ক্লিয়ার কিনা আমাকে জানাও। ক্লিয়ার, দ্যাটস গ্রেট। ওকে, ফাইন। তাহলে 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 আমরা আরেকটু দেখি, আরেকটা ইতিহাস দেখি। মানুষগুলো তখন, আমি বলেছিলাম কি তোমাদেরকে, তারা ভরসা করতে হচ্ছে ইন জেনারেল যে ত্রিভুজের উপর। তাহলে একটা ত্রিভুজে তিনটা কোণের সমষ্টি কত? তিনটা কোণের সমষ্টি হচ্ছে তাদের মধ্যে 180 ডিগ্রি, তুমি জানো। তখন মানুষগুলো না আসলে কি করতো জানো, সবসময় তারা সমান করতে চাইতো। তো এটা নিয়ে, এই সমান করা কনসেপ্টটা নিয়ে একটু আমি বলি যে তোমরা কি জানো কেন আমরা একটা সমকোণকে 90 ডিগ্রি বলি? 90 ডিগ্রি কেন সমকোণ, তোমরা কি এটা জানো? কারণ হচ্ছে নর্মালি সমকোণ বলি কেন, 90 ডিগ্রি আমাদের একটা সমান পার্ট করে, ক্যারি করে। কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। তো তুমি যদি একটা কথা চিন্তা করে দেখো, যে তখনকার মানুষগুলো চিন্তা ভাবনা কি করতো, দেখো তো, এই যে একটা ভূমি, হ্যাঁ, ভূমির উপর তারা একটা লাঠি, মানে এই যে একটা লাঠি আছে, লাঠিকে গেঁথে দিল। তো তুমি একটা কথা চিন্তা করে দেখো, এই লাঠিটা যে গেঁথে দিল, ইনহেরেন্টলি এই লাঠিটা কি হয় দেখো তো, একটা কোণ উৎপন্ন করে না? সার্টেনলি কত হতে পারে দেখো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে না? কিন্তু না, এটা কিন্তু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। এই লাঠিটাই আবার ভূমির সাথে কত, 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো, এই লাঠিটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লাঠিটা আবার 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আমরা একই সাথে বলতে পারি এই দুটা কোণ পিঠাপিঠি আছে না, একটা আরেকটার সাথে লেগে আছে না? এই দুটা কোণ একটা আরেকটার সাথে পিঠিপিঠি অবস্থায় আছে। যদি এটা পিঠিপিঠি অবস্থায় থাকে, তাহলে সেই কোণটাকে আমরা বলি সন্নিহিত কোণ। এটা আমার কাছে খুব কঠিন, মানে আমার কাছে খুব প্যারা লাগতো যে আসলে এটাকে সন্নিহিত বাহুই বা কেন, বা সন্নিহিত কোণই কেন বলে। সন্নিহিত কোণ, সন্নিহিত মানে হচ্ছে একই জায়গায় নিহিত। এই যে একই পয়েন্টে নিহিত, একই জায়গায় নিহিত, একই সাথে পিঠাপিঠিরা লেগে আছে, তার মানে দুইটা কোণ পাশাপাশি আছে। তখনকার মানুষের মধ্যে একটা খুঁতখুঁতানি ছিল। কিসের খুঁতখুঁতানি জানো? তারা না, যেখানে যে জিনিসটা দেখতো তার সমান করে দিতে চাইতো। ধরো একটা আমি রম্বস আঁকলাম, রম্বসটা কোথা থেকে, একটা সামান্তরিক, ইনইকুয়াল। তারা চাইতো কি জানো, এটাকে কমায় 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 নিয়ে এসে যদি সমান হয় দেখতে কিরকম। তো আমাদের নর্মালি একটা সূচিবায়ু আছে কিনা দেখো তো। ধরো একটা জিনিস এখানে আমার, মানে আমার মাঝে মধ্যে এমন হয় যে না, একটা জিনিস মানে ইয়াটা আছে, ধরো এই মার্কারটা একটু ব্যাকাতেরা করে আছে, তো জিনিসটাকে আমি একটু সুন্দর করে সোজা করে দিই। তো ধরো একটা জিনিস, ধরো ওই কলটা একটু বাঁকা আছে, এই জিনিসটাকে একটু সোজা করে দিই। মানে এটা একটা সূচিবায়ু দেখতে, মানে এমন কেন, মানে লাইক ধরো এটা কি বলে, সেন্টের বোতলটা, এটা একটু এলোমেলো করে আছে, এটা একটু সোজা করে রেখে দেয়। তো আমার মোটামুটি এটা কাজ করে। তো তখনকার মানুষের মধ্যে এটা একটু কাজ করতো, তাদের ওই সূচিবায়ুটা বা তাদের ওই যে মুদ্রা দোষটা কিসে কাজ করতো, সবকিছু তারা একটু সমান সমান করে চাইতো। তাহলে তাদের মধ্যে কনসেপ্টটা মাথায় আসে যে না, আসলে এই বাহুটাকে তোমরা যদি সমান সমান করে দাও, একদম যদি সমান করে দাও, মানে একদম লম্বভাবে দেই, মানে এই পাশেও সমান জায়গা, ওই পাশেও যদি সমান জায়গা থাকে, তখন কি তাদের মধ্যবর্তী কোণ কত হয়, দুই পাশে সমান কোণ আমি পাই। এ পাশে 90 ডিগ্রি, এ পাশে 90 ডিগ্রি। যেহেতু দুই পাশে সাম্যতা স্টাবলিশ হয়, যেহেতু দুই পাশে সমান পরিমাণ কোণ অবস্থিত, এই কারণে এটাকে বলা হয় সমকোণ। ক্লিয়ার? সো আশা করি তোমরা এখন থেকে রিজনিংটা জানবা কেন 90 ডিগ্রিকে আমাদের সমকোণ বলা হয়। আর এই জিনিসগুলো বৃত্ততে আমি কনসেপ্টগুলো দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে বৃত্ততে আমরা মোস্টলি ফোকাস করি হচ্ছে দুটো উপপাদ্য লিখতে হবে, 3 নম্বরে একটা সম্পাদ্য আসবে, লিখে দিলে বাস 10-10 শেষ। ম্যাথের আর কোনো বালাই নেই। ম্যাথটাকে ফিল করতে পারলে দেখবা যে ম্যাথই তোমার সবকিছু চাইতে, মনে করো যে যদি এমনি এমনি তো সাহিত্য বলি না, তাই না? সো ম্যাথই তোমাকে বরণ করে দিবে, ম্যাথই তোমাকে ভালোবাসতে শিখবে। ফাইন। এখন আমি তাহলে বলি, এই যে আমি যদি একটা সমবাহু ত্রিভুজ,
প্রত্যেকটা বাহু যদি সমান সমান বলতে চাই, এমন একটা ত্রিভুজ যদি কল্পনা করি, তিনটা বাহুই সমান, তাহলে চিন্তা করে দেখো তো, একটা সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের সমষ্টি কত, সরি, প্রতিটা কোণের মান কত? প্রতিটা কোণ সমবাহু ত্রিভুজ যদি হয়, তার মানে প্রতিটা কোণ যে, এটা তো আমি তোমাদের পরিমিতিতে যদি আবার পড়াবো, বাট তোমরা এটা একটু ঠিক মানে ধরে নাও যে এটা একটা 60 ডিগ্রি, কারণ প্রতিটা বাহু যদি সমান হয়, প্রতিটা কোণ সমান, যদি প্রতিটা কোণ যদি সমান হয়, দেখো তো 3 ইন্টু প্রতিটা কোণ ইজ ইকুয়াল টু কত আসে? 180। যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের প্রতিটা কোণ কত? আমাদের 60 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তুমি একটা কথা চিন্তা করো, তারা দেখলো যে আমি এইখানে আরেকটা ট্রায়াঙ্গেল দিলাম সমবাহু, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল দিলাম, এটা মাত্র একটা পার্ট হয়েছে। তো তারা চিন্তা করে দেখলো এই তিনটে মিলে 180 ডিগ্রি হয়। এবং আমি যদি সিমিলারলি আরেকটা যদি এভাবে যদি ড্র করি, আরেকটা যদি এটা ড্র করি, এটা, তাহলে এরকম একটা যদি হেক্সাগন বা একটা যদি ষড়ভুজ যদি আমি আঁকতে পারি, তাহলে এদের মধ্যবর্তী যে মাঝখানে যে কোণগুলো আছে, মাঝখানে যদি কোণটা আছে, এই যে কোণ যদি 6টা হয়, 6টা যদি আমি যদি ত্রিভুজকে যদি আমি যদি গুণ করতে পারি, এটা হয় 360 ডিগ্রি। এখান থেকে আমি একটা বৃত্ত, আমি এখান থেকে এই যে দেখো 6টা, মানে 6টা ত্রিভুজ, 6টা ত্রিভুজ যে বিন্দুতে এসে মিলিত হয়েছে, সেই বিন্দুটাকে আমি বলি হচ্ছে তোমাদের কেন্দ্র। সেটাকে কেন্দ্র করে যদি আমি যদি একটা বৃত্ত আঁকি, তার যে আসলে মোট কোণগুলা, মাঝখানে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে, সবগুলা কোণকে মিলে আমি বলতে পারি 360 ডিগ্রি। এই দুইটা ব্যাখ্যাই মোটামুটি আমাদের জানা যায় যে না আসলে কেন একটা বৃত্ত 360 ডিগ্রি, কেন একটা বৃত্ত 360 ডিগ্রি। সো তোমাদের কাছে ক্লিয়ার কিনা কারণটা দেখো, কনসেপ্ট নিয়ে খেলবা। ভাইয়া বৃত্তির উপর কতগুলো ক্লাস নেবেন? আমার টার্গেট হচ্ছে মোটামুটি বলা হয় 6টা কি 7টা মতো ক্লাস হতে পারে। মাঝখানে আমার মনে করো আবার এক্সামের ডেট আছে, তো হয়তো বা মাঝখানে তোমাদের 2-3 দিন, সর্বোচ্চ 2-3 দিন ক্লাস মিস যাবে, বা মিস যাবে মানে লাইভে আসা হবে না হয়তো, বাট আমি ট্রাই করবো যে এই মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার। তো বৃত্তের যতগুলো ক্লাস যায় আর কি। ফেয়ার এনাফ। তাহলে আমি চলো, এটুকু ক্লিয়ার নাকি তোমরা আমাকে একটু বলো, যা বুঝিয়েছি এটা একটু ক্লিয়ার কিনা বলো। ক্লিয়ার, থ্যাংকস। অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ। ফাইন, তাহলে এবার আমরা আমাদের সেই বহুল প্রতীক্ষিত উপপাদ্যে চলে যাব। উপপাদ্য বা প্রবলেম। তার আগে একটু উপপাদ্য নিয়ে কিছু কথাবার্তা বলি। কেন উপপাদ্য আমাদের কাছে খুব প্যারা লাগে, কেন উপপাদ্য কিভাবে শেখা লাগে, কিভাবে পড়া লাগে, এই জিনিসগুলো একটু পড়ি। তারাও লিখি আগে উপপাদ্য। উপপাদ্যকে মোস্টলি বলা হচ্ছে থিওরেম। অলরাইট, অলরাইট, অলরাইট। সম্পাদ্যকে প্রবলেম বলা হয় মাঝে মধ্যে, আমি যদি ভুল করে থাকি আমাকে এটা ক্ষমা করে দিও। আমি যতদূর জানি উপপাদ্যকে বলা হচ্ছে থিওরেম বা এগুলা। উপপাদ্যের জিনিসটা আসলে কেন আসে, যখন ইউক্লিড তার একটা বই দেয়, এলিমেন্টস তারাখণ্ডের বিরাট একটা বই, তখন সে আসলে জ্যামিতিক প্রমাণগুলোকে প্রমাণ আকারে, তখন মানুষ এত বেশি ইয়া করতো না, মানুষ মানে সরেজমিনে চোখে যা দেখতে পাইতো মানুষ সেগুলো বিশ্বাস করতো। তখন ইউক্লিড এসে প্রথম এই ব্যবস্থাটা নেয় সবগুলোকে একটা পেপার ওয়ার্ক দিতে বা একটা বইয়ের আকারে ধারণ করতে। তখন সে দেখে আমি যদি স্ক্যাটার্ড ওয়েতে, তুমি নর্মালি দেখো তোমার যদি ম্যাথগুলো যদি সাজানো থাকে একটা খাতার মধ্যে, সাজানো না থাকে, তোমার মনে করো যে পড়াশোনা যদি একটা জায়গায়, তুমি চিন্তা করো তোমার যদি বই না থাকতো, তাহলে তোমার জন্য মানে ক্লাস কিভাবে করতা? তোমার কাছে এসে এসে তুমি ক্লাস পরীক্ষার আগে আগে দেখে কি ক্লাস করে করে তোমার পরীক্ষা দিয়ে কি সম্ভব হতো? হতো না, তাই না? তুমি একটা নোট বানাও, একটা পেপার ওয়ার্ক। তো এই আর্জেন্সিটা ফিল করা হচ্ছে যে ইউক্লিড এসে সে একটা বই লেখার চিন্তা ভাবনা করে আর কি, যে এই জিনিসগুলো একটা জায়গায় থাকলে ভালো হতো আমাদের ম্যাথমেটিক্সের ব্যাপারগুলো। তো ইউক্লিড এসে কি বলে যে সে তো এগুলাকে, আমি একটা পেপার ওয়ার্ক যে লিখবে তার তো একটা সার্টেন ইয়া লাগে, মেথোডোলজি লাগে, বা একটা সার্টেন মানে ওয়ে তো লাগে, তাই না? মেথড রাখা লাগে যে যেভাবে করে আমি এই জিনিসগুলোকে সাজাই রাখবো। সো সে আসলে প্রথমে এগুলোকে দেয়, তখন এক্সিওমস মানে হচ্ছে যে কিছু জিনিস, তারপর হচ্ছে মানে এক্সিওম বলতে জিনিসগুলো যেগুলো ধরে নেয়, হাইপোথেসিস যেগুলো মানুষ ধরে আমাদেরকে মেনে নিতে হবে, মানে কিছু আইডেন্টিটি থাকে, অভেদ থাকে, যেগুলো কিনা আমি তোমাদেরকে ইন্টারমিডিয়েটে আমি তোমাদের সরল রেখার শুরুতে আমি এগুলো পড়াবো। যাই হোক, তখন
এই কনসেপ্টগুলোকে তারা কাজে লাগিয়ে তখন উপপাদ্য হচ্ছে ঠিক এমনই একটা কনসেপ্ট যে হাইপোথেসিস বা কিছু এক্সিওমকে কাজে লাগিয়ে বা সরেজমিন আমাদের চোখের উপর কাজে লাগিয়ে আমাদেরকে যুক্তিসঙ্গত কিছু স্টেটমেন্ট দেয়। আবার বলি, যুক্তিসঙ্গত কিছু স্টেটমেন্ট দেয়। স্টেটমেন্টগুলোর কাজ কি? আমাদের জ্যামিতি বা গণিতের জ্যামিতি অংশটুকুকে সহজ করে। না, কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। বলছে না যে সহজ করে, ঝামেলাটা হচ্ছে যে পরীক্ষায় আসলে আমাদের সবচেয়ে বেশি প্যারা খাই হচ্ছে এটা নিয়ে, উপপাদ্য নিয়ে। কয় কি সহজ করতেছে, এটা তো আরো ঝামেলা করে। সহজ করে কেন? তুমি যদি দেখো যে না আসলে আমরা নর্মালি কম্পিউটার সায়েন্স যারা ইন ফিউচার তোমাদের টার্গেট আছে, তারা হয়তো একটু হাঁটাঘাটি করলে তুমি জানতে পারবা, যারা কিনা কম্পিউটার সায়েন্স কিংবা প্রোগ্রামিং নিয়ে কাজ করে, তারা কিন্তু বেসিক্যালি কাজ করে ম্যাথ নিয়ে, ম্যাথের কম্বিনেট্রিক্স, তারপরে হচ্ছে ডেটা সায়েন্সের জন্য। ইলেকট্রিসিটি চলে গেছে দেখি। কুল, স্টার্ট করি। হ্যাঁ, আজকের ক্লাস তাহলে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং জিসান, দেরি হয়ে গেছে, আমাদের ক্লাস কিন্তু 7টা থেকে শুরু হয়েছে। সো অলরাইট অলরাইট অলরাইট, তাহলে হ্যাঁ শুরু করি। আজকের তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পড়াশোনা করলাম হচ্ছে যে উপপাদ্য কেন দরকার। উপপাদ্য হচ্ছে তাহলে আমাদের সেই সকল স্টেটমেন্টগুলো যেগুলো কিনা আমাদের পরবর্তী প্রমাণগুলোকে সহজ করে, এবং যাতে করে আমরা এই উপপাদ্যগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তীতে আমাদের জিওমেট্রিক্যাল যেসব আলোচনাগুলো আছে সেগুলোকে আমরা সহজ থেকে সহজতর করতে পারি। তো এটা মোটামুটি আমরা আগের লেকচারটুকুতে আমরা মোটামুটি পড়াশোনা করেছি। বাট এখন আমরা তাহলে কি পড়াশোনা করব, সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত যে সকল উপপাদ্যগুলো আছে সেটা কত সহজ উপায়ে আমরা বুঝতে পারি, অ্যান্ড সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। তো বই অনুযায়ী যেটা বইতে দেওয়া আছে আমাদেরকে, বইতে প্রথম যে উপপাদ্য সেটা হচ্ছে উপপাদ্য 1, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন জের মধ্যবর্তী সংযোগ রেখাংশ জ্যায়ের উপর লম্ব। এটা আগে একটু লিখে নিই। হ্যাঁ, লিখার আগে আমি একটু এঁকে দেখাই। হ্যাঁ, তাহলে আমার স্টেটমেন্টটা আমার এভাবে লেখা লাগবে না, বা বইয়ের মতো করে লেখা লাগবে না, তোমরা এখান থেকে লিখতে পারবা। বলা আছে কি জানো? বলা আছে হচ্ছে, আমাদের এখানে অন্য কালি কলম কই, বলা আছে হচ্ছে বৃত্তের একটা কেন্দ্র থেকে এই ব্যাস ভিন্ন যে, তার মানে কি ব্যাসওয়ালা জ্যা কোনটা ছিল? ব্যাসওয়ালা জ্যা হচ্ছে আমাদের ব্যাস ভিন্ন জ্যা, যেটাকে বলা হয় ব্যাস হচ্ছে একটা জ্যা ছিল না এটা, তার মানে এই জ্যাটা বাদে অন্য একটা যে কোনো একটা জ্যা নিতে হবে, তাহলে ব্যাস ভিন্ন জ্যা হচ্ছে এটা। হ্যাঁ, এই জ্যাটার মধ্যবিন্দু হচ্ছে এখান বরাবর থাকতে পারে কোথাও, আমি ধরলাম। হ্যাঁ, তাহলে বলেছে যে আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে যে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যা এর মধ্যবিন্দু, এদের সংযোজক রেখাংশ এই জ্যা এর উপর লম্ব। লিখে রাখি, জ্যা এর উপর লম্ব। দেখো তো কনসেপ্টটা কি বুঝতে পেরেছো না, জিনিসটা ধরতে পেরেছো কিনা? মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বৃত্তের ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এবং ওই বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে সংযোজক রেখাংশটা, সেই রেখাংশটাই ওই যে জ্যাটা আছে জ্যায়ের উপর লম্ব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে লিখতে পারি কি, উপপাদ্যের যে স্টেটমেন্টটা তুমি লিখো এখানে উপপাদ্য 1, এখানে লিখো উপপাদ্য 01। এক কি, কোনো বৃত্তের ব্যাসভিন্ন জ্যা এবং ব্যাসভিন্ন জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্রের মধ্যবর্তী সংযোজক রেখাংশ সংযোজক রেখা সেই জ্যায়ের উপর লম্ব। অলরাইট, সেই জ্যায়ের উপর লম্ব। ওকে, ভালো কথা। তাহলে আমরা এটাকে একটু প্রমাণ করা লাগবে, তাই না?
তো বৃত্তের ক্ষেত্রে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন, আরেকটা আমরা কি লিখি, একটা হচ্ছে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে আসলে ওই যে ড্যানিয়েল আর কুলার ড্যানিয়েল, সো এছাড়া কোনো পার্থক্য নাই। কীরকম, ইন জেনারেল আমি যদি একটা বৃত্ত নেই, যেটার আমাদের কি বলা হয়, এটাকে ধরলাম হচ্ছে কেন্দ্রটা হচ্ছে ও, এবং একটা সরল রেখা যদি নেই এরকম এ বি, যেটাকে আমি বললাম জ্যা, তাহলে আমি চিন্তা করে দেখি, এটাকে আমি কানেক্ট করে দিই, এখানে একটা কানেক্ট করে দিই, অলরাইট দাঁড়াও, এখানে এটাকে একটু কানেক্ট করে দিই। তাহলে যদি এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল এখানে পাচ্ছি। আবার যদি চিন্তা করে দেখো, এখানে যে বিন্দুতে ছেদ করছে দেখো তো, বা এই যে জ্যা এর মধ্যবিন্দু, এটাকে যদি সি বানাই, তাহলে এটা আমরা হচ্ছে এই জ্যাটার মধ্যবিন্দু, এটা হচ্ছে এই জ্যাটার মধ্যবিন্দু। তো সুন্দর করে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই যে কথাবার্তা যেগুলো বললাম না, হ্যাঁ, এই কথাবার্তাগুলো নট নেসেসারিলি একদম বইয়ের মতোই হতে হবে। এই কথাবার্তাগুলো তুমি যদি তোমার মতো করে লিখতে পারো, বিশেষ নির্বাচন শেষ। বিশেষ নির্বাচন কি লিখবা, এখানে যে কথাবার্তাগুলো বলছে এটাকে একটু সাজিয়ে লিখবো। তাহলে আমি কি লিখতে পারি, বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, বৃত্তে এবি জ্যায়ের মধ্যবিন্দু সি, এবি জ্যায়ের মধ্যবিন্দু সি। তারপর বলা হচ্ছে যে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে ও। সো ভালো কথা, তাহলে তোমরা ও কেন্দ্র তো বলেছিলাম, আচ্ছা এটা দেখার দরকারই নাই। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে আমাদের ওসি লম্ব এবি, এটাই তো চেয়েছে নাকি, জ্যায়ের উপর লম্ব, হ্যাঁ ঠিক আছে, চেয়েছে হচ্ছে প্রমাণ করতে হবে যে ওসি লম্ব এবি। সো জিনিসটাকে একটু ফিল করার ট্রাই করো, দেয়া আছে যে আমাদের, তাহলে এই হিসেবগুলো আমার কাছে দেয়া আছে, দেখা হচ্ছে যে এইটুকু জিনিস নিয়ে আমাদেরকে একটু প্রমাণ করা লাগবে। সো তুমি দিন দুনিয়া সব কিছুই ভুলে যাও, তুমি যদি এইটুকু দেখাতে পারো সামহাও, সামহাও এই ওসি অংশটুকু এই এবি এর উপর দাঁড়ায় আছে, তাহলে তোমার মোটামুটি কাজ শেষ। সো এটাকে তোমার প্রমাণ করার জন্য দেখো তো, তুমি যদি সামহাও এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটা, এদেরকে তুমি যদি বলা মানে প্রমাণ করতে পারো যে এরা সর্বসম, এবং তুমি যদি এটাকে প্রমাণ করতে পারো যে না এই কোণটা সমকোণ, সামহাও এই কোণটুকু সমকোণ, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো এটাও লাগবে না, তুমি যদি সামহাও এটুকু যদি প্রমাণ করতে পারো যে না আসলে কোণ ও সি বি এরা সমকোণ, এরা সমকোণ, তাহলে কিন্তু তোমাদের কাজ শেষ। একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স। এটা যদি চিন্তা ভাবনা করতে পারি, তাহলে দেখি তো আগে আমি প্রথম কাজটা করি, এটাকে কিভাবে আসলে সর্বসম প্রমাণ করতে পারি। প্রথম কথা, ত্রিভুজ, ত্রিভুজ ও এ সি এবং ত্রিভুজ ও বি সি এর দিকে যদি আমি যদি তাকাই, এদের মধ্যে চিন্তা করো, দেখো তো এটা একটা ব্যাসার্ধ বৃত্তের, এটাও আরেকটা ব্যাসার্ধ, এরা যদি ব্যাসার্ধ হয়ে থাকে, দুইটা যদি ব্যাসার্ধ মানি এদেরকে, তাহলে ও এ ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ যদি লিখি, তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি রাগ করবা? ব্যাসার্ধ যদি বলি আর লেখা লাগবে না, আমি তোমাকে জাস্ট বললাম আর কি, এরা যদি একই হয়, তাহলে এরা যদি ব্যাসার্ধ হয়ে থাকে, রেডিয়াস হয়ে থাকে, তাহলে আমি এদেরকে কি বলতে পারি, এরা সমান, একই কথা। এরপর আমি বলেছি হচ্ছে সি হচ্ছে মধ্যবিন্দু, সি মধ্যবিন্দু, তাই সি মধ্যবিন্দু, তাই যদি এটাকে, যেহেতু এটা মধ্যবিন্দু, আচ্ছা আমি দেখি এখানে লাইভে কি সমস্যা হচ্ছে। আচ্ছা তোমাদের কাছে কি ক্লিয়ার দেখা যাচ্ছে বলো তো আমাকে একটু কাইন্ডলি, আমার এখানে দেখি এক পার্ট জুম হয়ে আছে। অলরাইট অলরাইট অলরাইট, তোমাদের কাছে কি ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। হুম হুম হুম, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা অলরাইট অলরাইট, তাহলে আমার এখানে সমস্যা হতে পারে, যাই হোক। তাহলে আমরা এইটুকু দেখতে পাচ্ছি, যেহেতু মধ্যবিন্দু, মধ্যবিন্দু যেহেতু দেখো তো এরা সমদ্বিখণ্ডিত করছে এইটুকুকে, তাহলে আমি লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু বিসি। এসি ইজ ইকুয়াল টু বিসি লিখতে তোমাদের কারো সমস্যা আসার কথা না, আশা করি। এসি ইজ ইকুয়াল টু বিসি, যদি এটা সত্যি হয়ে থাকে, আবার চিন্তা করে দেখো এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে এই ওসি যে কথা আর ওসি, দুই ক্ষেত্রে একই জিনিস না, তার মানে কি আমি লিখতে পারি না যে ওসি সাধারণ বাহু, ওসি সাধারণ বাহু। তাহলে একবার চিন্তা করে দেখো, যদি এরা যদি আসলে দুটো সর্বসম ত্রিভুজ হয়, ত্রিভুজ, ত্রিভুজ ও এ সি আর ত্রিভুজ, ত্রিভুজ
ও বি সি এরা যদি সর্বসম হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, আমি যদি এটা লিখি, তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমি যদি এখানে লিখি কোণ ও সি এ ইজ ইকুয়াল টু কোণ ও সি বি, কোনো সমস্যা আছে কিনা বলো তো এটুকু নিয়ে? তুমি কি রাগ করবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? যদি রাগ না করে থাকো তাহলে এবার আমি কি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি কিনা দেখো তো। কোণ ও সি বি ইজ ইকুয়াল টু দুই সমকোণ, কোণ ওসিবি ইজ ইকুয়াল টু দুই সমকোণ। তাহলে ওসিবি ইজ ইকুয়াল টু আমি কি এটা লিখতে পারি কিনা দেখো তো। কোণ ওসিবি প্লাস কোণ সরি, হ্যাঁ দাঁড়াও, এসিবি হবে, দুঃখিত, ওসিবি না, এটা এসিবি হবে, আমাকে ক্ষমা করে দাও মাই ডিয়ার স্টুডেন্টস, এসিবি। অলরাইট, তাহলে আমি কি এটা এভাবে লিখতে পারি নাকি দেখো তো। কোণ এসিও প্লাস কোণ বিসিও ইজ ইকুয়াল টু দুই সমকোণ। লেখাটা কি বোর্ডে আসতেছে? একটু তারাও তো দেখি। লেখাটা কি বোর্ডে আসতেছে? আলহামদুলিল্লাহ আসতেছে, যাক। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, এদেরকে আমি কি বলেছিলাম, এরা একই জিনিস না? যদি একই জিনিস হয়ে থাকে তাহলে আমি বলতে পারি না টু ইন্টু কোণ এসিও, এসিও আর ওসিএ একই কথা, কিন্তু একই কোণ। তাহলে এদিকে লিখতে পারি দুই সমকোণ। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অতএব লিখতে পারি, অতএব কোণ এসিও ইজ ইকুয়াল টু সমকোণ। তাহলে আমরা কি ছোটবেলা থেকে পড়ে আসছি না, যাহা সমকোণ তাহাই লম্ব? কোনো একটা বাহুর সাথে আরো একটা বাহু যদি, বা কোনো একটা রশ্মির সাথে আরো একটা রশ্মি, কোনো একটি রেখার সাথে আরো একটি রেখা যদি লম্ব আকারে থাকে, এটাই মিন করে তাদের মধ্যবর্তী কোণ কতটুকু? 90 ডিগ্রি। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা জানো? তাহলে একবার চিন্তা করে দেখো, অতএব এখানের মধ্যে লিখতে পারি যে ওসি বিসি এর উপর, বা ওসি এবি এর উপর লম্ব না হয়ে পারে না, উপর লম্ব না হয়ে উপায় নেই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস দেখো তো এই উপপাদ্যটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? বলো বলো বলো। এই উপপাদ্যটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা? আচ্ছা, ব্লার হয়ে আছে তাই না? একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, তাহলে আমি দেখি, এর মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি। একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তো ঠিক আছে, এখন তো ঠিক হয়ে যাওয়ার কথা। অলরাইট। ভাইয়া ব্লার হচ্ছে, এখন তো ঠিক হয়ে গেছে। দেখো এখন ঠিক আছে কিনা। আমি আরেকবার বলবো অবশ্যই। ব্লারটা ঠিক হলে আমি আরেকবার বলবো। অলরাইট, ফাইন। ওকে, আমি আরেকবার বুঝাই বলছি সবাইকে। ঠিক আছে, কুল। সবাই যারা মনোযোগ নষ্ট হয়েছিল বা ব্লার ছিল, যার কারণে সবাই বুঝতে পারেনি, আমি তাদের জন্য আরেকবার বলি, হ্যাঁ। এটুকু নিয়ে তোমাদের আশা করি সমস্যা নেই। আমি তোমাদেরকে এটা বারবার বলেছি যে না, আসলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি জ্যায়ের উপর, এবি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে সি। অর্থাৎ এই যে কেন্দ্র থেকে যদি এই মধ্যবিন্দু সি এর উপর আমি যদি একটা মানে মধ্যবিন্দু যদি সি থেকে যদি একটা সংযোজক সরল রেখা টানি, এই সংযোজক সরল রেখাটা কি হবে? এবি রেখার উপর লম্ব হবে, এই যে এটুকুর উপর লম্ব হবে। এখন প্রথম কথা আমি কি করেছি দেখো তো, এই দুইটা ত্রিভুজকে আমি বললাম যে না, তোমরা
দেখি তো তোমরা কি একই জিনিস নাকি। আচ্ছা, দুই ভাই একটা ত্রিভুজকে দুই ভাগ করলাম, দুই ভাগ করে আমি দেখলাম আচ্ছা তোমরা কি আসলে সমান সমান কিনা বা সর্বসম কিনা। সর্বসম মানে হচ্ছে আমি এখানে কি খাটিয়েছি, বাহু বাহু উপপাদ্য, তিনটা বাহুই আমাদের সমান, কারণ এটা আমাদের 7 চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি। তার মানে কি তিনটা বাহুকে যদি আমরা যদি সমান সমান প্রুফ করতে পারি, তাহলে সাধারণ বাহু বা তিনটা বাহুকে যদি একই প্রমাণ করতে পারি, সুতরাং বলা যায় যে না আসলে ওরা এই ত্রিভুজ যে কথা, এই ত্রিভুজ সে কথা, একই কথা। তো আমি প্রমাণ করলাম যে এদেরকে আসলে এরা সর্বসম। যদি সর্বসম সত্যি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে না আসলে তাদের সাধারণ বাহু দ্বারা সংযুক্ত যে কোণটা আছে তারা পরস্পর সমান। সাধারণ বাহু দ্বারা সংযুক্ত যে কোণটা আছে কেন সমান হয়েছে, দেখো তো এটা সমান, এটাও সমান, আবার এরা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এই দিক থেকে আমরা প্রমাণ করে ফেললাম যে এদের মধ্যে এরা সমান। সো তাহলে চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা সর্বসম ত্রিভুজের মধ্যে দুইটা কোণ যদি আমি সমান প্রমাণ করতে পারি, এন্ড তুমি চিন্তা করে দেখো একটা সরল রেখা কোণ এসিবি, একজন প্রশ্ন করেছিল ভাই এসিবি কোথা থেকে আসলো, কোণ এসিবি, এসিবি হচ্ছে একটা সরল রেখা। এই এসিবি এর মধ্যবর্তী কোণ কতটুকু, মধ্যবর্তী কোণ হচ্ছে, দেখো তো আমরা সরল রেখা কি বলি, 180 ডিগ্রি। অলরাইট। সো তাহলে এখান থেকে আমরা আসলে কি প্রমাণ করতে পারি, চিন্তা করে দেখো তো এই কোণ এসিবি এর ক্ষেত্রে 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমি এটাকে বলতে পারি না এরা হচ্ছে দুই সমকোণ। এই যে 180 ডিগ্রি হলো দুই সমকোণ। তাহলে চিন্তা করে দেখো এই কোণ এসিবি যে কথা, কোণ এসিও প্লাস বিসিও এরা একই কথা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি এটাই লিখেছি, দেখো তো এসিও প্লাস বিসিও দুই সমকোণ। আবার এখানেও বলেছি দেখো তো এসিও আর বিসিও একই জিনিস। ওসিএ যে কথা, এসিও সেম কথা, ওসিবি যে কথা, বিসিও সেম কথা। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এসিও আর বিসিও কে লিখতে পারি না, দেখো তো 2 ইন্টু কোণ এসিও লেখা যায়। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি প্রমাণ করতে পারি এসিবি এসিও হচ্ছে এক সমকোণ। এক সমকোণ মানে হচ্ছে এরা পরস্পর লম্ব, এসিও মানে হচ্ছে এরা পরস্পর লম্ব। লাইফ কি ক্লিয়ার নাকি দেখি, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। অলরাইট, এখান থেকে না আমরা দুইটা অনুসিদ্ধান্ত পড়বো। অনুসিদ্ধান্ত মানে কি, যাহা যাহা অনুমতিপ্রাপ্ত সিদ্ধান্ত। এখান থেকে আমি অনুমতি নিয়ে কিছু সিদ্ধান্ত আমি দেখাবো তোমাদেরকে। চলো অনুসিদ্ধান্ত দুইটা দেখাই। অলরাইট, অনুসিদ্ধান্ত কি বলে, এক এক বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক অবশ্যই কেন্দ্রগামী। অবশ্যই কেন্দ্রগামী। আমি তোমাদেরকে আবারও বলছি এই চ্যাপ্টারের কোনো প্রো কোর্স আসবে না, এই চ্যাপ্টারে কোনো প্রো কোর্সে কোনো আসবে না, মানে তোমাদের লেকচার আসবে না। সো তোমরা এই লেকচারগুলোই খুবই ভালো করে তোমরা করে যাবা। এই লেকচারগুলো এখানে যা প্রশ্ন থাকবে সব কিছু আমাকে এখানে বলবা। এটা একটু বুঝাই বলি, হ্যাঁ। সো এটা একটা বৃত্ত ধরলাম, হ্যাঁ, বৃত্তর আমি একটা জ্যা আঁকলাম। সো তুমি চিন্তা করে দেখো এই জ্যাটার মধ্যবিন্দু কোথায়, এটা। তো এই মধ্যবিন্দু দিয়ে লম্ব দ্বিখণ্ডক কাকে বলে, একটা সরল রেখাকে, এই যে আমি ছোটবেলা আমরা পড়েছিলাম এরকম একটা লম্ব দ্বিখণ্ডক টানি। এটাকে আমার ছোটবেলায় কি লাগতো জানো, যে আফ্রিকান কান্ট্রিগুলো বা সি বিচের কিছু তাল গাছ থাকতো না, সি বিচের মধ্যে কিছু তাল গাছ এরকম দেখা যেত। তো আমি দেখতাম কি এখান থেকে মনে করো ওই যে লম্ব দ্বিখণ্ডক আঁকতাম, আঁকার সময় দেখতে হচ্ছে যে সি বিচের ওই তাল গাছগুলো মতো বা পাম ট্রিগুলোর মতো লাগতো আর কি। সো তো ওই রকম মানে ব্যাপারটা যদি হাস্য করে একটু, বাট তবুও তোমরা এখানে দেখতে পারো কি, জাস্ট জোকস অ্যাপার্ট। সো যাই হোক, এরকম যদি একটা লম্ব দ্বিখণ্ডক আঁকি, সো লম্ব দ্বিখণ্ডক রেখা অবশ্যই মূল বিন্দু মানে ইয়াতে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, অবশ্যই এই কেন্দ্র দিয়ে যাবে। তাহলে ভাই আমি যদি এখানে টানতাম কোনো সমস্যা নেই, এখানে তুমি লম্ব দ্বিখণ্ডক আঁকো, সেও এখান দিয়ে যাবে। তাহলে ভাই এখান দিয়ে টানলে কি হবে, এখান দিয়েও টেনে তুমি ড্র করে দেখতে পারো, এটাও তোমার কি হবে, এদিক দিয়ে যাবে। তার মানে আমি যেখানেই লম্ব দ্বিখণ্ডক আঁকি, কার একটা জ্যায়ের ব্যাসবিন্দু জ্যায়ের, তো সেখানে আমাদের কি হবে, সেটা কোন দিক দিয়ে যাবে, আমাদের কেন্দ্র দিয়ে যাবে। এটা একটা কথা। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা সরল রেখা কখনোই একটা বৃত্ত, যে কোনো একটা সরল রেখা কখনোই বৃত্তকে দুইবার ছেদ করতে পারবে না, মানে দুইবারের বেশি ছেদ করতে পারবে না। সো অর্থাৎ কোনো সরল রেখাই বৃত্তকে
2 এর অধিক সংখ্যক বার ছেদ করে না। অলরাইট, এটা হচ্ছে কথা। মানে জিনিসটা মনে রাখবা কিভাবে জানো, আমরা লম্বাই জানি না যে নেড়া 2বার বেলতলায় যায় না, বাট এবার তোমরা মাথায় রাখবা যে নেড়া 2বারের বেশি বেলতলায় যায় না। অলরাইট, মানে হচ্ছে যে আমরা এক ভুল 2বার করি না। সো মানে আমরা এক ভুল তো অনেকবার করি জীবনে আমাদের লাইফে। সো এটার ক্ষেত্রে মানে একটা সরল রেখা জীবনে 2বার ভুল করে। সো সে একবার অ্যান্ড 2বার, মানে এটা নর্মালি এটাও মাথায় রাখতে পারো যে একটা এক্সিট পয়েন্ট থাকে, একটা আমাদের কি থাকে, ইনফ্লুয়েন্স পয়েন্ট থাকে। সো এখান থেকে একবার ঢুকেছে আর এখান থেকে একবার বাইরে হওয়ার পথ ছাড়া। সো এখানে আর 2বার কখনো ছেদ করে না। দুইটা তাহলে অনুসিদ্ধান্ত আমরা এখান থেকে পাই, হাইপোথেসিস আমরা এখান থেকে পাই। এক, বৃত্তের জ্যায়ের যে কোনো লম্বদ্বিখণ্ডক অবশ্যই কেন্দ্রগামী। দুই হচ্ছে কোনো একটা সরল রেখা কখনোই একটা বৃত্তকে 2বারের অধিকবার তারা ছেদ করবে না। তাহলে ছেদ করবে না, এটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু বলো কাইন্ডলি। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা, আমি একটু দেখি তো লাইটটা অফ করে দিলে কি ভালো মতো দেখা যায় কিনা। কারণ রিফ্লেক্ট করতেছে, সমস্যা হচ্ছে এটা। না, আগেটাই ঠিক আছে। ওকে, এমডি গুলাম সরোয়ার, ওয়ালাইকুম আসসালাম। এত পরে ঘুম থেকে উঠলে কেমনে হবে? এত দেরিতে ঘুম থেকে উঠলে কেমনে হবে বলো ভাইয়া। ক্লিয়ার। ফাইন ফাইন ফাইন। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে একটা কাজ শিরোনামের ম্যাথ আমি তোমাদেরকে করে বা একটা উপপাদ্য করাই। কাজ শিরোনামে আমাদের একটা উপপাদ্য দেওয়া আছে ছোট্ট করে, তো ওইটা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। অলরাইট, সো কাজ শিরোনাম উপপাদ্যটা তুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা। বইতে একটা কাজ দেওয়া আছে এটার সাথেই। কি দেওয়া আছে? বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে। উল্টাটা, আগেরটা উল্টোটা। বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক, ওয়েট, কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব। প্রশ্নটা আরেকবার তুলি, দাঁড়াও। ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন, এই জন্য তো ঝামেলা লাগতেছিল, কি ব্যাপার, কাহিনী কি? বৃত্তের কেন্দ্র হতে অঙ্কিত ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের সমদ্বিখণ্ডক বা জ্যায়ের উপর লম্ব জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। রাইট, খুবই সুন্দর একটা প্রশ্ন। তো তুলে নাও, একটু তুলে নাও। আমি চিত্রটা একটু ড্র করি, অন্য কালি কলম কোথায়? অলরাইট, আগেরটার মতো চিত্র সেম। আমরা একটা বৃত্ত আঁকলাম, তো নাম দিলাম ও, আর এটার নাম দিলাম এ বি, সে ফর এক্সাম্পল এটাকে নাম দিলাম এম, এইটুকু। ফাইন। তো আমরা একটা কাজ করব ঠিক আগেরটার মতোই। যদি আমরা দেখি যে জ্যায়ের উপর লম্ব, হ্যাঁ, এরপর কোনো জ্যায়ের উপর লম্ব জ্যায়কে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমাদের এখানে দেয়াই আছে ও এম লম্ব। তোমরা একটু বাংলা কথাগুলো লিখে নিও, হ্যাঁ। বিশেষ নির্বাচন কীভাবে লিখবা? ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত ধরেই হচ্ছে এ বি সি, যে কোনো একটা বৃত্ত, এবং বৃত্তের একটা জ্যায় হচ্ছে এ বি। বাংলা কথাগুলো একটু সুন্দর মতো তুমি একটু লিখে নিও। তো এই দেওয়া আছে ও এম লম্ব এ বি। সো জ্যায়ের উপর লম্ব এটা দেওয়া আছে। এখন বলা হয়েছে যে আমাদেরকে
যে ও থেকে অঙ্কিত যে লম্বটা আছে এটা হচ্ছে সমদ্বিখণ্ডিত করে কাকে, এই জ্যাকে। তাহলে আমাদের লিখতে হবে যে প্রমাণ করতে হবে এ এম ইজ ইকুয়াল টু বি এম, যদি আমি যদি প্রমাণ করতে পারি তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এ এম ইজ ইকুয়াল টু বি এম আমাদেরকে এখানে প্রমাণ করা লাগবে। তো চিন্তা করে দেখো তো আমি এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে, সো এটা যদি একটা ত্রিভুজ হয়ে থাকে, সমকোণী ত্রিভুজ, আমি এটা প্রমাণটা দেখি। প্রমাণ লিখো তো, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ ও এম এবং এবং এ বি এম এ, এ বি এম এ, আচ্ছা মানুষজন এত কম কেন, সকালবেলা ক্লাস নিচ্ছি, এখন তো অনেক বেশি মানুষ থাকার কথা। এ ও এম ও এ বি এম এ, তাহলে আমরা যে কাজটা করতে পারি এদের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু অতিভুজ, দুইটারই কিন্তু অতিভুজ, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ও ইজ ইকুয়াল টু বি ও। দেখো তো এইটুকু ক্লিয়ার কিনা, যেহেতু এটা একটা ব্যাসার্ধ তার মানে এই দুটো সমান, এবং লম্ব লম্ব ও এম সাধারণ বাহু, অলরাইট, এবং লম্ব ও এম সাধারণ বাহু। তো এখান থেকে তাহলে আমরা কি বলি যে অতিভুজ বাহু যেহেতু সমান এবং তারা যেহেতু মানে এটাকে যেহেতু সমকোণী ত্রিভুজ, তো এদের ক্ষেত্রে আমি তাহলে বলতে পারি যে অতিভুজ এবং বাহু এই দুটো যেহেতু আমি সমান দেখতেই পাচ্ছি, অতিভুজ বাহু সমান, তাই আমি বলতে পারি এই যে ত্রিভুজ এ ও এম আর ত্রিভুজ এ, দুঃখিত আমি তো এটা একটু ঝামেলা করছি, তারা এ বি এম না, বিওএম হবে, দুঃখিত, বিওএম। এখানে লিখতে পারি এ ও এম আর বিওএম বোম। এদের ক্ষেত্রে যদি দুটো সর্বসম, যদি এরা সর্বসম হয়ে থাকে, যদি এরা যদি সর্বসম হয়ে থাকে, সুতরাং তুমি এটা মানতে বাধ্য যে এ এম ইজ ইকুয়াল টু বি এম, যেহেতু এরা দুইটা ত্রিভুজের অংশ। যদি এরা যদি সত্যি হয়ে থাকে তাহলে অতএব অতএব এম বিন্দুটি তথা লাইভ কি চলতেছে, হ্যাঁ ঠিক আছে, এম বিন্দুটি তথা তথা ও এম লম্ব এবি কে সমদ্বিখ খণ্ডিত করে। অলরাইট, তাহলে এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা। ভাইয়া মর্নিং আওয়ারে ক্লাস করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমিও জাস্ট এখন থেকে তোমাদের ক্লাস নিব। আর আমি তোমাদের একটা রুটিন করে দিব, চেষ্টা করছি যে আসলে যেহেতু আমাদের একটা দেরি হয়ে গেছে অলরেডি, আমাদের মাঝখানে এক মাসের মতো আমরা প্রায় ক্লাসগুলো অফ ছিল, আমি ট্রাই করব যে ডেইলি তোমাদের জন্য মানে প্রতি সপ্তাহে 2টা ফিজিক্স, তারপর 2টা ম্যাথ, 2টা হায়ার ম্যাথ ক্লাস অন্ততপক্ষে রেগুলার রাখা সকালবেলা, একদম ভোরবেলা, যাতে করে তোমরা এটাকে শেষ করতে মানে যাতে করে তোমাদের জন্য এটা শেষ করে দিতে পারি আলহামদুলিল্লাহ। যাই হোক, দেখি বাস্তবায়ন করতে পারলে তো ভালোই। অ্যান্ড তোমাদের দায়িত্ব থাকবে অবশ্যই অবশ্যই, দেখি আমাদের যদি দেখি যে আমি লাইভের মধ্যে প্রচণ্ড মানুষ আছে, অনেক বেশি মানুষ আছে, আগ্রহী মানুষজনকে বেশি দেখি, সো আমি আমার দিক থেকেই দেখবা যে আমি আমার মানে ফজরের পরে আর মনে করো যে অন্য কাজে এনগেজ হবো না, তোমাদের জন্য আমি ক্লাসটা নিয়ে নিব। সো এটা তোমাদের উপর ডিপেন্ড করতেছে যে না আসলে তোমরা কি পরিমাণে নিজেরা অ্যাক্টিভ থাকো, দেন আমরা আমাদের দিক থেকে সচেষ্ট থাকবো। ভিডিও একটু পরপর বড় হয়ে যায়, এটা তোমার নেটওয়ার্কের সমস্যা আপু, এই কারণে ঝামেলাটা হচ্ছে। যাই হোক, আমি আরও একটা উপপাদ্য তোমাদেরকে পড়াবো, আরও একটা উপপাদ্য পড়াবো, এটা পড়িয়ে দিয়ে আজকে মোটামুটি আমি একটু ক্লোজ করব। আচ্ছা আরও একটা কি আর কয়টা আছে উপপাদ্য এই চ্যাপ্টারের মধ্যে, উপপাদ্য দেওয়া আছে 2টা, তারপর দিন তো আমরা ইয়ে করবো, আর সমস্যা না, 2টা উপপাদ্য আছে, দেখবে যে চোখের নিমেষেই শেষ হয়ে যাবে, দেখো চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। আমরা এখন করবো হচ্ছে উপপাদ্য 2, এটা খুবই সহজ, এটা পিথাগোরাস দিয়েও করতে পারো আর নর্মাল ইয়া দিয়েও করতে পারো, এমনি আমাদের প্রমাণ যা যা আছে ওই জিনিসগুলো দিয়েও। লিখে তাহলে উপপাদ্য 2, উপপাদ্য 2,
উপপাদ্য দিয়ে আমাদেরকে কি বলে? বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সমান সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। অসাধারণ। সো এটা একটু দেখি তোমাদের ইমন ভাইয়াকে আরেকবার দেখো, ইমন ভাইয়ের গল্পটা আরেকবার বলি। সো ইমন ভাইয়া কি করলো এখন? ইমন ভাইয়া তো নিজে সমান সমান যে মানে কি এই দুটো যে সমান। সো ইমন ভাইয়ার ক্রাশ তো কেন্দ্রে আছে, তো ইমন ভাইয়ের আরেকজন প্রতিদ্বন্দ্বী সেও এখানে দাঁড়ায় আছে, তারও টার্গেট হচ্ছে একই জন। তো এখন চিন্তা করে দেখো, আমাদেরকে এখন ইমন ভাইয়া তো সে ভয়টাই পাচ্ছে, কান্নাকাটি করছে। আর আমি বললাম যে দেখ ইমন, চিন্তা করিস না, তুই যেহেতু তোর তোর যে পাওয়ার ওরও সেম পাওয়ার, এই কারণে তোরা যখন চিন্তা করিস না, তুই ঠিক ওর থেকে যত দূরে ওই লোকটা অত দূরে আছে, সো ইউ ক্যান জাস্ট ট্রাই অন অ্যান্ড দেখবা যে ঠিক হয়ে যাবে। তো আমি ইমনকে সান্ত্বনা দিচ্ছিলাম। সো এই পদ্ধতি ঠিক এরকমই যে আমাদেরকে বলছে যে এটা যে একটা মানে আমাদের একটা কি বলা হয়, এটা একটা জ্যায়, এটা একটা জ্যায়, এই দুইটা জ্যায় যদি সমান থাকে, দুইটা সমান সমান জ্যায়, এই যে কেন্দ্রটা আছে এই কেন্দ্র থেকে এই যে তার ক্রাশের দূর থেকে সে ঠিক সমান দূরত্বে অবস্থান করে, এটাকে সমান দূরত্বে অবস্থান করে। সো আমি চিত্র অনুযায়ী যদি আঁকি, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে এবি হচ্ছে আমার তোমাদের ইমন ভাইয়া, তো এটাকে বলবো হচ্ছে সিডি হচ্ছে ধরো আরেকজন, আমি না আবার মারবে আবার পরে তো এটা সিডি, এটাকে আমি ধরবো ই, এটাকে ধরবো হচ্ছে এফ। আমাদেরকে প্রমাণ করা লাগবে এটা যদি ও হয়, ধরো এটা একটা কেন্দ্র, আমি যদি এটাকে যদি ও ধরি, আমাদেরকে প্রমাণ করা লাগবে সেটা হচ্ছে ও ইজ ইকুয়াল টু ওয়েভ, ও ইজ ইকুয়াল টু ওয়েভ, যেটা কিনা আমাদেরকে প্রমাণ করা লাগবে লম্ব। অলরাইট, সো নো ওয়ারিজ। সো এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো? কি ব্যাপার, নেটের সমস্যা নাকি? অলরাইট অলরাইট অলরাইট। খুব। সো লেটস সি, তাহলে আমরা এই কাজটা এখান থেকে করতে পারি। বলছে যে সমান সমান জ্যায়, তারপরে এটা বলছে আমাদের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটাকে আমাদের প্রমাণ করা লাগবে। সো চিন্তা করে দেখো, আমি যদি এখান থেকে বৃত্তে যে মধ্যবিন্দু আছে এখান থেকে আমি দূরত্বটুকু আঁকি, এখান থেকে দূরত্বটুকু আঁকি। সো আমি একটা কাজ করি, এখান থেকে ওসিকে আমি এখান থেকে কানেক্ট করব, আবার এখান থেকে এওকে কানেক্ট করব। অলরাইট, তো সামহাও আমি যদি এটা প্রমাণ করতে পারি যে ওই আর ওএফ এরা পরস্পর সমান, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। তো সমান প্রমাণ করার জন্য সবচেয়ে সহজ উপায় কি? এই ত্রিভুজটাকে ধরে আমরা সর্বসমযোজী প্রমাণ করে দিতে পারি। সো আমাদের এখানে তাহলে কাজ কি দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এখানে যদি একটা লম্ব টানি, ও থেকে লম্ব, দেখো প্রথম কাজ, ও হতে ওএফ লম্ব সিডি টানি, আবার ও হতে ওই লম্ব এবি টানি। যদি এই দুটো জিনিস সত্যি হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম বলতো, কেন্দ্র থেকে যদি কোনো লম্ব যদি দেখো, কেন্দ্র থেকে কোনো লম্ব যদি কোনো জায়ের উপর টানি, সেটা কি হয় বলতো, ওই জায়ের মধ্যবিন্দু না? তাহলে অতএব আমরা নির্দ্বিধায় লিখে দিতে পারি যে AE ইজ ইকুয়াল টু BE। আবার এখানে লিখে দিতে পারি যে CF ইজ ইকুয়াল টু FD। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা তোমরা একটু বলো। আমি কি বলেছিলাম, কেন্দ্র থেকে কোনো জায়গার উপর যদি লম্ব টানি, অবশ্যই সেই লম্বর বিন্দুটা বা ছেদবিন্দুটা, দেখো এই যে এই বিন্দুটা অবশ্যই কাকে, এদিকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে আমাদের কিন্তু আবার একটা জিনিস দেয়া আছে, বিশেষ নির্বাচন আমাদের কিন্তু একটা কথা বলে দেওয়া আছে, সমান সমান যে, তার মানে AB আর CD পরস্পর সমান, AB ইজ ইকুয়াল টু CD সমান সমান দেওয়া আছে, কোনো চিন্তার কোনো কারণ নাই মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমাদের কাছে এটুকু আমরা এখান থেকে পেতেই পারি, নো ওয়ারিজ। তাহলে চিন্তা করে দেখো, এবার তাহলে মাই ডিয়ার ইস্টু, আমরা এটুকু যদি এখান থেকে বলতে পারি, তাহলে এবি ইজ ইকুয়াল টু যেহেতু এত, তাহলে চিন্তা করে দেখো, এবি ইজ ইকুয়াল টু
সিডি যদি হয়ে থাকে তাহলে বা বা হাফ ইন্টু এবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সিডি, তুমি কি লিখতে লজ্জা পাবা বলো মাই ডিয়ার স্টুডেন্টস? এটা তুমি লিখতে লজ্জা পাবা? পাবা না আশা করি, তাই না? যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে হাফ ইন্টু এবি মানে কত দেখো তো, এই বা এই ইজ ইকুয়াল টু এই ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি সিএফ। এটা লিখতেও কোনো সমস্যা নাই আশা করি। এই ইজ ইকুয়াল টু সিএফ, এটুকু তুমি বুঝতে পেরেছো আশা করি। আবার চিন্তা করে দেখো এই পাশে লিখি ব্যাসার্ধ বলে, বৃত্তের ব্যাসার্ধ বলে বলে অতিভুজ ওসি ইকুয়াল টু অতিভুজ কি লিখতে পারি ও এ। এরা যেহেতু সমান তাহলে অতিভুজ বাহুর যে আমাদের যে ত্রিভুজের যে সূত্রটা ছিল, অতএব লিখতে পারি, অতএব ত্রিভুজ OCF সর্বসম ত্রিভুজ OAE। যদি এটা সত্যি হয়ে থাকে, সুতরাং বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটাকে কি লিখতে পারি? সুতরাং আমরা এটাকে কি এটা লিখতে পারি না? দেখো তো সুতরাং তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি নির্দ্বিধায়, OF ইকুয়াল টু OE। সুতরাং যে দুইটি সমান দূরে অবস্থিত, এটাকে আমরা আরেকটা উপায় প্রমাণ করতে পারি। অলরাইট, খুবই সুন্দর করে আরেকটা উপায় প্রমাণ করতে পারি। দেখো তো, পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি? OC ইজ ইকুয়াল টু OF স্কয়ার প্লাস CF স্কয়ার, আবার OA স্কয়ার ইজ ইকুয়াল টু OE স্কয়ার প্লাস AE স্কয়ার লেখা যায়। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে চিন্তা করে দেখো, আচ্ছা ওয়েট দাঁড়াও, আমার এখানে তো আবার ঝামেলা কি হয়েছে না, ঠিক আছে। অলরাইট, কলম কই? এটা যদি সত্যি হয়ে থাকে, আমি বলেছি কি দেখো তো, ওসি আর ওয়ে যেহেতু ব্যাসার্ধ এরা পরস্পর সমান, তাহলে আমি এখান থেকে লিখতে পারি OF স্কয়ার প্লাস CF স্কয়ার ইজ ইকুয়াল টু OE স্কয়ার প্লাস AE স্কয়ার। অলরাইট, এটুকু আমরা লিখতে পারি। যদি এটা সত্যি হয়ে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আমি এখানে যে কাজটা করতে পারবো, দেখো তো, OF আর আমাদের কি প্রমাণ করা লাগবে? ওই, এই দুটো প্রমাণ করা লাগবে। কিন্তু আমি একটু আগেই দেখেছি CF আর এই যে দেখো, CF আর এই, দেখো এই যে CF আর এই এরা কিভাবে, দেখো এই আর CF এরা কিভাবে পরস্পর সমান। যেহেতু এদেরকে সমান, তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি প্রমাণ করে ফেলতে পারি না? দেখো তো, OF স্কয়ার প্লাস CF স্কয়ার ইজ ইকুয়াল টু আবার OE স্কয়ার ইজ ইকুয়াল টু প্লাস AE স্কয়ার। যেহেতু এরা বাহু, তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি OF স্কয়ার ইজ ইকুয়াল টু OE স্কয়ার। যেহেতু এরা বাহু, তার মানে আমি এদেরকে উভপক্ষে বর্গ করে দিলে আমি যেটা পেতে পারি সেটা হচ্ছে OE ইজ ইকুয়াল টু OF। আরও চমৎকার উপায় আমরা এটাকে প্রমাণ করতে পারি। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, দুইটা উপায় তোমাদের কাছে ক্লিয়ার কি না? দুইটা উপায় তোমাদের কাছে ক্লিয়ার কি না আমাকে একটু জানাও, আমাকে একটু কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যারা আছো সবাই শেয়ার করে দাও নিজেদের জায়গাগুলো থেকে, সবাই একটু শেয়ার করে দাও। এই পোস্টের রিচ কম হয়ে গেছে। সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই জানাবা। আর যারা যেন নতুন জয়েন হয়েছে তারা জানাও কি কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো। অলরাইট, ক্লিয়ার, কুল। অতিভুজ না লিখলে হবে না, অতিভুজ না লিখলে হবে না, কারণ হচ্ছে আমরা অলরেডি এটা অ্যাকনোলেজ করে নিয়েছি, এটা লম্ব, তাই না? লম্ব হলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা অ্যাকনোলেজ করতেছি। অতিভুজ না লিখলে ঝামেলা হচ্ছে তোমার লজিক
তোমার উইক হয়ে যায়। সো ম্যাথমেটিক্স ইজ অল, আই মিন পুরো ম্যাথমেটিক্স যে ব্যাপারটা, দিস ইজ অল অ্যাবাউট লজিক্স অ্যান্ড তোমার ব্যাকবোন, মানে ব্যাক এন্ডে তোমার যতগুলো তোমার লজিক আছে বা ব্যাক এন্ডে যতগুলো তোমার যুক্তি আছে। সো তুমি যদি হুট করে যদি না লিখো তাহলে তোমার যুক্তিটা একটু উইক হয়ে যায়, যুক্তিটা উইক হয়ে গেলে মার্কস তোমার কমে আসার সম্ভাবনা বেড়ে যায়। সো আমরা কোনো সুযোগ রাখবো না আমাদের মার্কস কাটার। সো এই কারণে দিবা, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এটা দিবা। অলরাইট, আমি ধরে নিচ্ছি তাহলে সবার কাছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তাহলে চলো আমরা আরেকটা উপপাদ্য আমরা দেখি, লাস্ট। সেম এটার উপরেই বৃত্তের, বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায়গা পরস্পর সমান। বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জায়গা পরস্পর সমান। কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জায়গা পরস্পর সমান। তো আমাদের এখানে বলেই দিয়েছে যে ওই ই ইকুয়াল টু ও এফ। তুমি আইদার, আমি তোমাকে বললাম না ওই যে পিথাগোরাস উপপাদ্য, ওই ওয়েতেও ফলো করতে পারো অথবা এভাবে তুমি করতে পারো। সো বলছে যে আমাদেরকে এখন প্রমাণ করতে হবে সিডি ইজ ইকুয়াল টু বা এবি ইজ ইকুয়াল টু সিডি, প্রমাণ করতে হবে যে এবি ইজ ইকুয়াল টু সিডি। ভালো কথা। তো এটা যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা চলো কিছু খেলাধুলা করি এদেরকে নিয়ে। সো অলরেডি আমরা জানি, এখানে প্রমাণ লিখো আগে। প্রমাণ আমাদের এখানে দেয়াই আছে যে ও ই ইজ ইকুয়াল টু ও এফ, নো ওয়ারিজ, এটা আমাদের কাছে দেয়াই আছে। তো এখানে ক্ষেত্রে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, আমাদের আবার জানি যে ও সি ইজ ইকুয়াল টু ও এফ, রাইট, ও সি ইজ ইকুয়াল টু তাহলে ও এ, এটা কারণ ব্যাসার্ধ, অলরাইট। যেহেতু এটা একটা সমদূরবর্তী, যেহেতু এখানে বলতেছে কেন্দ্র থেকে দূরত্ব, এটা হচ্ছে আমরা একটা লম্ব ধরতেছি, তাহলে আমরা বলতে পারি এখানে দেখো ও এফ লম্ব সিডি, আবার এখানে আবার বলতেই পারি যে ও ই লম্ব এবি, রাইট। এটুকু জিনিস আমরা এখান থেকে বলতে পারি। সো ভালো কথা, যদি এটা লিখতেই পারি তাহলে আমরা এখন, তাহলে আমাদের তো খুব বেশি সমস্যা নাই, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে আমাদের অতিভুজ দুইটা সমান, এই যে আমাদের এখন এদেরকে দেখো, এই যে এটুকু দূরত্ব এটাও সমান, দেখো তো এটাও সমান, তার মানে একটা বাহু লম্বটা সমান এবং তাদের অতিভুজ সমান। তাহলে অতএব লিখতে পারি ত্রিভুজ ও সি এফ আর ত্রিভুজ ও এ ই, এরা যেহেতু সর্বসম, সুতরাং অতএব তাহলে আমরা বলতে পারি সিএফ ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে লিখতে পারি এই। তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো তো, আমাদের যদি এটা যদি হয়ে থাকে, যেহেতু লম্ব টানলাম, আমি তোমাদের বলছিলাম না, যেহেতু একটু লম্ব টানলাম, তাহলে অতএব সিএফ ইজ ইকুয়াল টু এফডি ইজ ইকুয়াল টু, তাহলে আমি এটাকে বলতে পারি না হাফ ইন্টু সিডি, কারণ ওএফ লম্ব, অলরেডি ওএফ লম্ব সিডি। যদি এটা সত্যিই হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এইটুকু, কোনো সমস্যা নেই। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি সিএফ প্লাস এফডি প্লাস, কারণ এটা হচ্ছে, এবার ও হচ্ছে কেন্দ্র, এটাও লিখে দিও, কারণ ও কেন্দ্র বিশিষ্ট যদি কোনো একটা ত্রিভুজে বা কেন্দ্র থেকে অঙ্কিত যে কোনো একটা লম্ব যদি জ্যার উপর আঁকা হয়, সে লম্বটা ওই যে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ইজ ইকুয়াল টু লিখে দিতে পারি সিডি, খুব ভালো কথা। তাহলে এটা লিখতে পারি 2 ইন্টু সিএফ ইজ ইকুয়াল টু সিডি, নো রিস্ক, এটুকু আমরা লিখতে পারি। আবার সিমিলারলি আমরা বলতে পারি 2 ইন্টু এ ইজ ইকুয়াল টু লিখতে পারি এবি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমরা লিখি সেটা হচ্ছে, তাহলে আমাদের এখানে দেখলাম সিএফ আর এই সমান, তাহলে সিএফ আর এই যেহেতু সমান, তো তাহলে অতএব এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে 2 ইন্টু সিএফ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে এ ই ইকুয়াল টু এবি, অলরাইট। আমরা যদি লিখতে পারি তাহলে আমাদের ম্যাথ শেষ। দুঃখিত, এই ইজ ইকুয়াল টু না, এটা হবে
সিডি। সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে দেখো তো তোমাদের কাছে এটা ক্লিয়ার নাকি? তাহলে দেখো তো তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার কি না, এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কি না। আবার আরেকটা অনুসিদ্ধান্ত তোমার মাথায় রাখবা, এটা যদিও তোমাদেরকে এর আগে আমি মুখে মুখে প্রমাণ করে দিয়েছিলাম। অনুসিদ্ধান্ত, বৃত্তের জ্যাই তার বৃহত্তম, বৃত্তের ব্যাসই তার বৃহত্তম জ্যা। দেখো 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 মাই ডিয়ার ইস্টু, নেক্সট দিন আমরা 8.1 অনুশীলনী সলভ করব। 8.1-এর সবগুলো মোটামুটি আমরা আগামীকালকে ইনশাল্লাহ শেষ করব। অলরাইট অলরাইট অলরাইট। সো ক্লিয়ার কিনা তোমাদের কাছে বলো। তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। এখন এসে শুভ সকাল বললে কেমনে? এই যে তোমাদের ইমন ভাই আসছে এখন শুভ সকাল বলতে, তার আসতে আসতে যেহেতু ঘোরা শেষ, সকালবেলা উঠে টই টই করছে, এখন আসছে শুভ সকাল বলতে। রাইট। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে একটু জানাও যে আজকের ক্লাসে সব কিছু তোমরা বুঝতে পেরেছো কি না। যারা যারা সেকেন্ড পার্টে জয়েন করেছো, আজকের ক্লাসটা আরও একটা পার্ট আছে যদি মাঝখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে মাঝখানে ক্লাসটা বিঘ্ন ঘটে, আমি ইউটিউবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দিয়ে দিব তোমাদেরকে, দেখি আজকের মধ্যেই দেওয়া যায় কিনা ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। তোমরা একটু আমাকে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। ভাইয়া কোমর শেষ। দেখো তাহলে ভাইয়া, তাহলে এই গরমের মধ্যে ফ্যান অফ করে দিয়ে তাহলে কীভাবে ক্লাস নিচ্ছি তোমরা এবার দেখো। তোমাদের এটুকু করতে তোমাদের কোমর শেষ, এই অবস্থা। উপপাদ্য আর করাবেন না? হ্যাঁ করাবো উপপাদ্য, আমি নেক্সট দিন হচ্ছে 8.1-এর উপপাদ্য, তো 8.1 পর্যন্ত এইটুকুই। 8.1-এগুলো করিয়ে আবার উপপাদ্যে চাপো। 8.2-এর জন্য যেগুলো কনসেপ্ট, তো এটা তো আবার চাপের কনসেপ্ট লাগবে আমাদের। তারপর হচ্ছে যে আমাদের আমাদের ওই কনসেপ্টগুলো আলাদা আলাদা করে আমাদের লাগবে। সো ইনশাল্লাহ নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। নো ওয়ারিজ। আগামীকালকে নেক্সট লেকচার তোমরা অবশ্যই উপস্থিত থাকবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।